আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন চারজন বিজ্ঞ আলোচক। আমার ডান পাশে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি, এবং সর্বডানে রয়েছেন ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার। এবং আমার বাম পাশে রয়েছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সিপিবি, এবং সর্ববামে রয়েছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের প্রত্যেককে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে যেই অধ্যাদেশগুলো, বিশেষ করে 98টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। আর বলা হচ্ছে প্রায় 20টি অধ্যাদেশের কার্যকারিতা হারাতে যাচ্ছে আগামী 10 এপ্রিলের পর। এই প্রতিবাদে আজকে রাজপথে বিক্ষোভ করেছে জামাত এনসিপি নেতৃত্বাধীন 11 দল। আর আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ তিনি অভিযোগ করেছেন অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে যে অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ দিয়েছিল সেটা যেহেতু অনেক ক্ষেত্রেই অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল হচ্ছে, তাই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ খোলা উচিত এবং যেসব উপদেষ্টা এসব ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন তাদেরও আসলে রাজপথে নামা উচিত। এসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকের আলোচনার বিষয় সংস্কারের সমাধান, সংসদ নাকি রাজপথে। আলোচনা শুরুটা করতে চাই নীলুফার চৌধুরী মনি আপনাকে দিয়ে। এই যে সংবিধান সংস্কার প্রশ্নে সরকার এবং বিরোধী দলের যে পাল্টাপাল্টি অবস্থান, এর সমাধানটা আসলে কোথায়? আসলে কি সংসদের সমাধান মিলবে নাকি রাজপথে যেই নামার হুমকি দেওয়া হয়েছে কিংবা যে বিক্ষোভ হচ্ছে আর সেখানে অন্তর্বর্তী সরকারের সাবেক যেই প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেও কি রাজপথে নামতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, অনেক অনেক কাঠখড় পুরানোর পর, অনেক ত্যাগ তিতিক্ষার পর, অনেক কিছু হারানোর পর একটা গণতন্ত্র শুরু হয়েছে। একটা গণতন্ত্র তার নির্ধারিত লক্ষ্যে পথে চলছে। এই টাইমে এই ধরনের কাজগুলো যে বা যারা চিন্তা করে যে এই যে 2 মাস হয় নাই একটা সরকারের, 1.5 মাস হয় নাই, সেইখানে সেই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য, রাজপথে নামার জন্য এই কাজগুলো সত্যি গর্হিত কাজ না, শুধু রাষ্ট্রের জন্য ভীষণ হুমকি স্বরূপ। কারণ বাংলাদেশের আপনি যদি হিসাব করেন 2006-এর পরে থেকে বাংলাদেশ যে অবস্থার মধ্যে দিয়ে প্রায় 20 বছর যে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে, সেইখানে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি দল এবং বিরোধী দলের এই মুহূর্তে যদি মিনিমাম যদি একটা জায়গায় না পৌঁছতে পারে, তাহলে রাষ্ট্রকে যে কত বড় এটার জন্য খেসারত দিতে হবে। কারণ গণতন্ত্র পুক্ত হওয়া তো দূরের কথা, গণতন্ত্র নিজের পায়ে, আতুর ঘর থেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে মাত্র। সেই চেষ্টার মধ্যে আপনি যদি বিএনপিকে দায়ী করেন তাহলে আমি খুব কষ্ট পাবো। এই কারণে আমি বিএনপি করি এই জন্য না। আপনি যদি খেয়াল করেন যে সংস্কার কমিটি হলো, একটা সরকার চেঞ্জের পরে ইন্টারিম গভর্নমেন্ট হলো, ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই জাতি, এই প্রত্যেকটা রাজনৈতিক দল কি আশা করেছিল যে ইন্টারিম গভর্নমেন্ট সবার হবে, যেহেতু সে নির্দলীয় সরকার, যেহেতু সে জনগণের ভোটে সরকার না, সেহেতু অন্তত পক্ষে এত পুর খাওয়ার পরে একটা এনজিও সরকার বলতে, যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা অন্তত গভর্নমেন্ট, ফিউচার গভর্নমেন্টকে কিছু শিখাতে পারবে। কিন্তু তা না করে তারা কিন্তু তাদের মতো করে যা খুশি যা ইচ্ছা তাই করে গেছে। বিএনপি যেহেতু পুরানোর এমন একটা দল যে রাষ্ট্রের বিভিন্ন সময় দায়িত্বে এসেছেন এবং দায়িত্ব পালন করেছেন, বিএনপির অনেক এমপিরা এই ব্যাপারে অবগত, ওয়াকিবহাল, এবং বিএনপির পুরখাওয়া নেতারা তারা কিন্তু প্রত্যেকটা ব্যাপারে সাথে সাথে অভিযোগ করেছেন, সাথে সাথে আর্গুমেন্ট করেছেন যে এটা এইভাবে হয় না। আপনি যদি খেয়াল করেন যে গণভোটটার কথা আসছিল, সেই গণভোটটাও কিন্তু আপনার সংস্কার কমিটিকে বিএনপি প্রথমে বলেছে যে এইভাবে হয় না, এই গণভোটের আগে আরেকটা গণভোট করা উচিত, যেহেতু এটা সংবিধানে নাই, আপনার করা উচিত যে গণভোট হতে পারবে কি পারবে না এটার ম্যান্ডেট দিবে। কিন্তু সেই কথাগুলো কিন্তু কেউ শুনে নাই। কিন্তু বিএনপিও তো আসলে এই গণভোটের আমি সেটাই আসছি। বিএনপি এবং বাংলাদেশের জনগণের সামনে যেহেতু ছিল যে কোনো মূল্যে একটা নির্বাচন, একটা গণতন্ত্রের দিকে ধাবিত হওয়া, ওইটা নিয়ে যদি বিএনপি ওই মুহূর্তে আর্গুমেন্টের পরে যদি আন্দোলন করে, তাহলে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আরও লেন্দি হয়, মানে লং স্পেস পায়, যেটা তারা চাচ্ছিল। এটা বিএনপি
এই দেশের জনগণের দিকে তাকিয়ে, এই দেশের গণতন্ত্রের ফিউচারের দিকে তাকিয়ে এটা করতে পারে না। কিন্তু সেই সময় যে করেছে, কারণে এখন কি একক আমি বলি, সংখ্যাগরিষ্ঠতার কারণে কি এটা মানতে তখনই হচ্ছে না? তখনই বিএনপি কিন্তু এটা বলেছিল যে এই আইনগুলো পাশ হতে সংসদকে লাগবে, এই ব্যাপারে সবাই একমত। তো পাশ হতে সংসদ লাগবে এবং ওইখানে 2/3 মেজরিটি লাগবে। তো 2/3 মেজরিটি বিএনপি যখন মনে করেছে, তাহলে আমি 6 মাস পরের ঝগড়াটা আমি কেন 6 মাস আগে এনে সব কিছু বানচাল করে দিব? রাজনীতি মানে কিন্তু কৌশল, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। তো বিএনপি প্রত্যেকটা ব্যাপারে আর্গুমেন্ট করেছে। যদি বলে যে বিএনপি বলে নাই, আপনার যখন আপনি খেয়াল করেন যে প্রত্যেকটা সংস্কারের সময় বিএনপি যেখানে যেটা ছেড়ে দেওয়ার ছেড়ে দিয়েছে, সম্ভব হয়েছে, আর যেটা সম্ভব হয় না সেটাকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো বিএনপি যখন সিগনেচার করলো, যাদের মানে ব্রোন চাইল্ড এনসিপি, তারা কিন্তু সিগনেচার করে নাই, বিএনপি সিগনেচার করেছে। বিএনপি সিগনেচার করেছে কিন্তু নোট অফ ডিসেন্ট সহ। কিন্তু যখন ইন্টারিম গভর্নমেন্ট প্রধান এটা ঘোষণা দিল কয়েকদিন পরে, তখন কিন্তু একটা নোট অফ ডিসেন্ট ছিল না। এবং চারটা কারণ দিয়ে একটা আনসার দিতে হবে, হ্যাঁ অথবা না। এটা কারোর জন্যই এটা সম্ভব না। বিএনপি কিন্তু ওই কথাটাও বলেছে যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমরা এটাই সিগনেচার করি নাই, এবং এই চারটা যায় না একসাথে। কিন্তু অনেকেই বলছেন নির্বাচন তো শুধু শুধু জাতীয় নির্বাচন হয়নি, একটা গণভোটও হয়েছে। আমি সেটাই বলছি যে গণভোটটা, শোনেন, যে গণভোটটা নিজেই তার আপনার আইনের মধ্যে দাঁড়াতে পারে না, তার ভিত্তি নাই। আপনার মনে পড়ে যে সালাউদ্দিন সাহেব উনি বলেছেন মহামান্য রাষ্ট্রপতিকে যে মহামান্য এটা কি আপনি অধ্যাদেশটা দিতে পারেন? উনি বলেছেন না আমি পারি না। তাহলে আপনি দিয়েছেন কেন? বলে যে আমাকে চাপিয়ে ধরে যা করা হয়েছে। আপনি জানেন যে যে কোনো মহামান্যের কতটুকু ক্ষমতা থাকে। এই যে বলা সংসদে, মহান জাতীয় সংসদে এই কথাটা বলেছে, কোনো রাগঢাক করে বলে নাই। তাহলে আপনি এরপরে বলেন যার নিজের নৈতিক ভিত্তি নাই, যার নিজের আপনার স্বীকৃতি নাই আপনার আইনত, সে কিভাবে একটা ইলিগ্যাল জিনিস কিভাবে লিগ্যালে স্বীকৃতি দিতে পারে? যখন আপনি রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন, ইন্টারিম গভর্নমেন্ট প্রধান, ইন্টারিম গভর্নমেন্টের অন্য অন্য হ্যান্ডসগুলো, তাহলে আপনি রাষ্ট্রপতিকে মানছেন অথচ তার আর যা কিছু মানা সম্ভব না সেটাও আপনি মানছেন। এটা তো হতে পারে না, দুই রকম কাজ হতে পারে না। আপনি যদি বিপ্লবী সরকার হতেন, আপনি যদি রাস্তায় কোনো শহীদের বাবা মার হাত দিয়ে শপথ নিতেন, আপনি যদি আপনার মতো সমস্ত সেই দিনই যে আমি কোনো এই সংবিধানের মধ্যে যাব না, তাহলে আপনি একটা কথা বলতে পারতেন, আপনি আদা খাবেন আদার ঝুল খাবেন না, কিংবা আদার ঝুল খাবেন আদা খাবেন না। এটা তো হতে পারে না। নিয়ে আসবো ডাক্তার রুবেলা, আপনার কাছে জানতে চাই, এই যে সরকার অধিকতর শক্তিশালী করার নামে 20টি অধ্যাদেশকে একটা ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দিল, বা যেটা হয়তো আসলে আর কার্যকারিতা থাকবে না। আজকে নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে সরকার আসলে 2/3 আসন পাওয়ায় কোনো কিছুরই তোয়াক্কা করছে না। আপনি কি মনে করেন, আসলে সরকার ভোটের একটা অংশ জাতীয় নির্বাচন মেনে নিচ্ছে, কিন্তু গণভোট প্রশ্নে যেই গণভোটের গণরায় যেটা, সেটা কি অবজ্ঞা করছে? ধন্যবাদ। আসলে এটা দুই প্রসঙ্গ আর কি একসাথে অবতারণা করেছেন। প্রথম একটি বিষয় হচ্ছে যে এই আমাদের যে 18 মাসের ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারা প্রতি মাসে 7টা থেকে 8টা অধ্যাদেশ আর কি গড়পড়তা তারা দিয়েই গেছেন আর কি। এইভাবে করে 130টা অধ্যাদেশ, 33টা অধ্যাদেশ তারা করছেন আর কি। তো যে প্রতি মাসে প্রায় 7.25টা করে হয় আর কি। এতগুলো অধ্যাদেশ যে করছেন আর কি, সেই করার মধ্য দিয়ে এখন তো এটা স্বাভাবিক, জনগণের ভোটে নির্বাচিত যে সরকার আসবে, এবং যে সংসদ আসবে, সেই সংসদ এইটাকে এখন সেই সংসদ একটি সার্বভৌম জায়গা। সেই সংসদ ইচ্ছা করলে, সেই সরকার ইচ্ছা করলে এখান থেকে হচ্ছে সবকটা অধ্যাদেশ বাতিল করতে পারে, বা তারা তাদের হচ্ছে দৃষ্টিভঙ্গি থেকে অনেক অধ্যাদেশ গ্রহণ করতে পারে। তো তেমনিভাবে 20টি অধ্যাদেশ বিপদে পড়ে গেছে আর কি। এখন এই জায়গায় আমি আসলে জামাত কি বলছে, এনসিপি কি বলছে, এটা আমার কাছে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। এই মুহূর্তে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই অধ্যাদেশগুলো যে বাতিল করতে যাচ্ছে, এইটাকে যদি আমি সেই অবজেক্টিভলি দেখতে চাই, তাহলে কিন্তু কিছু প্রশ্ন অবশ্যই আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমরা গণতন্ত্র মানে তো শুধু ভোটাভুটি না, আর 5 বছরে একদিনের জন্য জনগণের গণতন্ত্র না। গণতন্ত্রকে যদি আমি প্রাতিষ্ঠানিকভাবে দাঁড় করাতে চাই, অর্থাৎ বিগত সময়কালে গণতন্ত্র যেভাবে ধ্বংস করা হয়েছে, সেখান থেকে যদি এটাকে আবার পুনর্নির্মাণ করতে চাই, তাহলে আমার অবশ্যই আইনের শাসন নিশ্চিত করতে হবে। 18 মাসেও এটার কোনো লক্ষণ টক্ষণ দেখা যায় না আর কি। ঠিক আছে, ওখানে আইনের শাসন হচ্ছে, মবের শাসন বেশি ছিল আর কি।
এখন তো হচ্ছে সময় এসছে, বলছেন না সালাউদ্দিন ভাই মবের শাসন চলবেন না, মবের শাসন আইনের শাসন তো চলবে। তো আইনের শাসনটা তো কীভাবে নিশ্চিত হবে, যখন আপনি ওদেরও একটা অধ্যাদেশ ছিল যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে এই জায়গাটা তো প্রয়োজন, অপরিহার্য বিচার বিভাগের স্বাধীনতার জন্য। বিচার বিভাগ স্বাধীন হবে না তো আইনের শাসন কীভাবে হবে? বিচার বিভাগ স্বাধীন না থাকে তো জনগণ তো আইনের প্রতি শ্রদ্ধাও করবে না, যখন জনগণ নিজেই আইন হাতে নিয়ে নেবে। আর জনগণ যখন নিজে আইন হাতে নিয়ে নেয় তখনই কিন্তু ওই মপতন্ত্র অগ্রসর হয় আর কি। তারপরে হচ্ছে যে আপনার যে নিম্ন আদালতগুলো আছে, সেই আদালতগুলোর তত্ত্বাবধান বা সেগুলো নিয়ন্ত্রণ করবার জন্য স্বতন্ত্র সচিবালয়, এটাও একটা ইউনিক প্রস্তাব ছিল, ইউনিক একটা বিষয় ছিল। তো এইটিকে কেন হচ্ছে আবার আপনার হলো গিয়ে রহিত করা হয়? সেটা কি ক্ষমতা খর্ব হবার ভয়? এইটা তো নিশ্চিতভাবে এই প্রশ্ন তো জনমনে তৈরি হতে পারে। জামাত কি প্রশ্ন করলো বা এনসিপি কি প্রশ্ন করলো, ওদের এজেন্ডা ভিন্ন, ওরা ভিন্ন কারণে হচ্ছে এই মুহূর্তে তাদের ক্ষমতার একটা লোভের ব্যাপার আছে। কিন্তু জনগণ তো তার হচ্ছে গিয়ে সে কোর্টকে দেখতে চায়, ফ্রি কোর্ট দেখতে চায়, জনগণ দেখতে চায় আইনের শাসন আর কি। তো আপনি জনগণকে কোনোভাবে হচ্ছে গিয়ে যে বঞ্চিত করতেছেন, বা গুমের ক্ষেত্রে সবচেয়ে বড় শিকার বাংলাদেশে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে বিএনপি, ঠিক আছে, যারা আজকে 2/3 মেজরিটি পেয়েছে, যারা এই 17 বছর ধরে যাদেরকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেই গুমকে হচ্ছে গুমের বিরুদ্ধে যে একটা আইনগত প্রস্তাব ছিল সেটাও আবার এখানে আবার রহিত হওয়ার মধ্যে পড়ে যাচ্ছে। বা বাংলাদেশের মানে দুর্নীতির ক্ষেত্রে যে লোকে ধুকে ধুকে বাংলাদেশ চলতেছিল, যে নামগুলো এখন ভুলে গেছে আর কি, জেনারেল আজিজের কথা নাম ভুলে গেছে, হচ্ছে বেনজিরের কথা, হ্যাঁ নাম ভুলে গেছে, হচ্ছে ওই যে ছাগলকাণ্ডের ইয়ার কথা, মতিউরের কথা, এইরকম ক্যারেক্টারগুলো বাংলাদেশে যেন আর তৈরি না হয় আর কি। আমরা শুধু বাংলাদেশের শেখ হাসিনার কথা চিন্তা করি, আরও তো তার আশেপাশে যে ক্যারেক্টারগুলো তৈরি হয়েছিল দুর্নীতি, অবাধ দুর্নীতির কারণে, সে কারণে দুর্নীতি দমন কমিশনকে গোপনে তদন্ত করবার একটা আইনগত জায়গা দেওয়ার চেষ্টা করা হয়েছে একটা অধ্যাদেশের মধ্যে, সেটাও কিন্তু রহিত হয়ে গেছে। ফলে দুর্নীতি দমনের ক্ষেত্রে, আইনের শাসনের ক্ষেত্রে, এই সবগুলো ক্ষেত্রে দিয়ে যে বিষয়টা, সেইটাকে আসলে এই মুহূর্তে মানে কোনো যৌক্তিক কারণ আমি দেখি না এগুলাকে রহিত করা, কারণ এগুলাকে রহিত করা যাবে না। যার যেটুকু ভালো সেটাকে তো নিতেই হবে আর কি। জি, আপনার এই পয়েন্টটা নিয়ে আসবো ডাক্তার রাকিব আল হাসান। আপনি যদি একটু যোগ করেন যে আর কি বিরোধী দলীয় চিফ হুইপ তিনি অভিযোগ করছেন যে বিএনপি সামগ্রিকভাবেই ধরতে গেলে তারা সংস্কার বিরোধী দল, যদিও বিএনপি বলছে এটা নিয়ে একটা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই যে মৌলিক সংস্কারের কথাগুলো আমরা বলছি, তাহলে আসলে এই মৌলিক সংস্কার থেকে বিএনপি কি আসলেই সরে আসছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। মৌলিক সংস্কার থেকে বিএনপি সরে আসছে না, কিন্তু বিএনপি সেটাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারতেছে না। আমি একটা উদাহরণ দিই আপনাকে। যেমন রুবেল ভাই মাত্রই বললেন যে গুমের অধ্যাদেশটা রহিত করার চেষ্টা চলতেছে। এখানে আসলে একটা সারাদিন এটা নিয়ে আমি আজকে দুদিন থেকেই অনেক তর্ক বিতর্ক দেখতেছি। ইভেন এনসিপি বা জামাতের নেতারা ফেসবুকে পোস্ট করতেছে যে ইলিয়াস আলীর স্ত্রী তিনি কি জবাব দিবেন এটার বিরুদ্ধে, তিনি কি কথা বলবেন। দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে কি, গুমের যে অধ্যাদেশটা বিএনপি এটা বাতিল করেন, এটাকে পেন্ডিং করেছে। আমি একটা উদাহরণ দিই, তারপর আপনার প্রসঙ্গে আসছি। এটার মধ্যে একটা কথা আছে, মানে যে সংজ্ঞায়নটার মধ্যে দুটো জিনিসই বিএনপি আপত্তি জানিয়েছে। একটা হচ্ছে গুমের স্পেসিফিক সংজ্ঞা পরিবর্তন, আরেকটা হচ্ছে কি এখানে বলা আছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ তদন্ত, আরেকটা হচ্ছে কি কোনো গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের পুনঃ অনুমতি। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে গুমের অধ্যাদেশ 6 নম্বর ধারা বলা আছে রাষ্ট্রীয় নিরাপত্তা শব্দটা ইউজ করা হয়েছে। এখন ধরেন রাষ্ট্রের সরকারের কাজ কিন্তু দুইটা, একটা হচ্ছে একদিকে যেমন মানবাধিকার নিশ্চিত করা, আর অপর পক্ষে তার কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তারও দেখার দায়িত্ব। তো সুতরাং আমরা কিন্তু হাসিনার আমলে এই কাজগুলো দেখেছি যে রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি কথা বলে এরকম অনেক মানুষকে গুম করা হয়েছে। তো এই জিনিসটাকে একটা ক্লেরিফাই করার জন্য ইন্টারনাল ফোর্স এবং এক্সটার্নাল ফোর্সের মধ্যে ব্যালেন্স করে এই জিনিসটাকে বিএনপি পুনরায় এটাকে পেন্ডিং রাখা হয়েছে। কিন্তু সারাদিন থেকে ফেসবুকে কিন্তু সরগরম চলতেছে যে এটা বিএনপি বিএনপি গুমের শিকার, বিএনপি গুমের দ্বারা নির্যাতিত নিপীড়িত, কিন্তু বিএনপি এখন গুমের অধ্যাদেশ তুলে দিচ্ছে। আসলে কিন্তু ব্যাপারটা তা না, এটা মূল ব্যর্থতার দায়টা হচ্ছে কি বিএনপির যারা মিডিয়া প্রেস যে দায়িত্বটা দেখে। ধরুন বিএনপির বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডাগুলো ছড়ায়, এই ছড়ানোগুলোর সময় বিএনপি ঐতিহাসিক মুহূর্তে বিএনপি চুপ থাকাটাকে বেছে নেয়। এই চুপ থাকা বেছে নেওয়ার কারণেই বিএনপি দেখেন গত 17 বছর এটা প্রতিষ্ঠিত করতে পেরেছে যে বিএনপির আমলে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। অথচ হাসিনার রেখে যাওয়া সরকারকে বিএনপি টেনে নিয়ে দুর্নীতি প্রথমবার চ্যাম্পিয়ন হয়। পরবর্তী সময় বিএনপির রেটিংটা কমেছে, দুর্নীতি হয়েছে ঠিক, কিন্তু রেটিং কিন্তু কমেছে। আবার দেখেন এই যে বিদ্যুৎ নিয়ে যে খাম্বা যে প্রপাগান্ডা বা ন্যারেটিভ, এটা কিন্তু বিএনপিকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। তো সেই জায়গা থেকে বিএনপি কিন্তু এগুলোকে ডিবাং করতে পারে না, দলীয়ভাবে বিএনপি ডিবাং করতে পারে। অনেক মানুষ, অ্যানালিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, অ্যাক্টিভিস্টরা এটাকে ডিবাং করেছে, এখনো পর্যন্ত তাই।
তো এই ব্যর্থতার দায় কিন্তু যেই বিএনপি। 4টি অধ্যাদেশকে রহিত আসতেছি, করার আমি সুপারিশ আসতেছি। করা হয়েছে, লজিকগুলো কোথায়? আমি আসতেছি সেই। এবার হচ্ছে কি ধরুন ব্যাপারটা হচ্ছে কি এই মুহূর্তে আমি যেটা মনে করি ধরেন বিএনপি যদি এই যে 4টি কথা আপনি বলছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে মানবাধিকার বিষয়ক, দুর্নীতি দমন কমিশন বিষয়ক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের ভিত্তিতে। এক্ষেত্রে আমি যেটা মনে করি যে ধরেন বিএনপি এই জিনিসগুলো করে কিন্তু তার ইমেজ সংকটের দিকে বিএনপি নিজেকে ঠেলে দিচ্ছে, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি বিএনপি এই কাজগুলো কি করতে পারে, বিএনপির এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু নোট অফ ডিসেন্ট রয়েছে। তো সুতরাং বিএনপি তার মতো করে রাষ্ট্রের যুগোপযোগী করে সেই জিনিসগুলোকে মানে কি অ্যাড্রেস করে বা সংযোজন বিয়োজনের মাধ্যমে এগুলোকে উপস্থাপন করতে পারে, এবং কি করবে না করবে সেটা নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো অফিসিয়াল কোনো ব্যাখ্যা কিন্তু আমরা পাইনি। যার কারণে এই মানবাধিকার বিষয়ক নিয়ে বিএনপির একজন রানিং এমপি পঞ্চগড় একের ব্যারিস্টার নওশাদ জামি তিনি একটা চিঠি লিখেছেন। তো এই জায়গাটা হচ্ছে কি এটা ক্লিয়ার করার দায়িত্ব বিএনপি, এখন সরকারের দায়িত্ব আছে, বিএনপি সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টির দায়িত্ব রয়েছে। তো সেই জায়গা থেকে এটা দায়িত্ব কিন্তু বিএনপির। এখন বিএনপি যখন এই কাজটা করতে ব্যর্থ হচ্ছে, যার কারণে জনগণ মনে করতেছে যে বিএনপি হয়তো এটা চাচ্ছে না, এবং অনেক সচেতন মানুষও এটা বিশ্বাস করতেছে যে বিএনপি এটা চাচ্ছে না, এবং বিএনপি এটা না চাওয়ার কারণে বিএনপি সংস্কার বিরোধী, এবং এই টপটাই এনসিপি এবং জামাত যারা বিরোধী দল রয়েছে তারাই জিনিসটাকে খুব বেশি ইউজ করতেছে, এবং এটা ইউজ করার কারণে আসলে কি বিএনপি নিজে আসলে ইমেজ সংকটের মধ্যে পড়ে যাচ্ছে, এবং মানুষও এটা বিশ্বাস করে ফেলে। কারণ প্রপাগান্ডাগুলোকে এমনভাবে ছড়ানো হচ্ছে, এগুলোকে ফ্যাক্ট হিসেবে হাজির করা হচ্ছে। তো এই ফ্যাক্ট মানে এটাকে ডিবাং করার জন্য মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন দুটাকে ডিবাং করার দায়িত্ব বিএনপি সরকারের। আরেকটা বিষয় হচ্ছে কি ধরেন এই মুহূর্তে যদি আপনি এগুলোকে ডিবাং না করতে পারেন তাহলে কিন্তু পাবলিক ধরে নেবে যে আপনি সংস্কার বিরোধী, আসলে কিন্তু সংস্কার বিরোধী না। কারণ হচ্ছে কি এবং কি এই জুলাই সনদে যে বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু বিএনপি বলে নাই যে আমরা দ্বিমত করেছি, আমরা ভিন্নমত পোষণ করেছি, যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তো সেই নোট অফ ডিসেন্টগুলোতে তার কি কি কাঠামো হতে পারে এটাও আমি মনে করি যে ধরেন বিরোধী দল বা পার্লামেন্টের আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। তো আমি মনে করি যে বিএনপি এর মধ্যে কিন্তু 133টার মধ্যে কিন্তু আপনার ধরেন 98টা কিন্তু হুবহু রেখে দিচ্ছে। এবং আরো কিছু আমি একটা যোগ করতে চাই 10 সেকেন্ডে, সেটা হচ্ছে ধরেন এই সরকারের আমলে আমি 10 সেকেন্ড যোগ করতে চাই, এই সরকারের আমলে এমন এমন কিছু অধ্যাদেশ হয়েছে যেগুলো রাখার কোনো প্রয়োজন নেই। একটা অধ্যাদেশ খুব হাস্যকর অধ্যাদেশ ছিল, ধরেন পশুকে পশু বলা যাবে না, প্রাণী বলতে হবে। তো এটা রাখা হলো কি না রাখলো কি, তো এই জাতীয় জিনিসগুলো তো রাখার কোনো প্রয়োজন আমি এই মুহূর্তে শিশির আপনার কাছে যদি একটু আসতে চাই, এই যে নাহিদ যে অভিযোগটি করলেন যে অন্তর্বর্তী সরকার আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে, এই যে অধ্যাদেশ বাতিল হতে যাচ্ছে এই দায়টা আসলে কার? এটা কি অন্তর্বর্তী সরকারের দায় তাদের উপর বর্তায়, নাকি তিনিও তো একসময় সরকারের ছিলেন, সেই দায় কি এনসিবির উপরে বর্তায় কিনা? ধন্যবাদ সবুজ ভাই আপনাকে, আপনার আমার সহ আলোচকদেরকে এবং সকল দর্শক শ্রোতাকে। দেখেন নাহিদ ইসলাম আজকে যে বিবৃতিটি দিয়েছেন বা যে আহ্বান করেছেন দেশের জনগণকে এবং উপদেষ্টাকে যে মানে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য তারা রাস্তায় নামা উচিত। আপনি বলছেন এই যে উপদেষ্টারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে কিনা, এই প্রশ্নটা কিন্তু উপদেষ্টারা বলেই দিয়েছে যে ওনারা ইঞ্জিনিয়ারিং করেছে। এবং উপদেষ্টারা আবার অনেকে রাগ করেছে যে আমি এত কষ্ট করলাম ইঞ্জিনিয়ারিং করলাম আমার কিছু দেনা খলিলেরা তো দিয়ে দিছে, তা আমি জানান দিই একটু, আমরা অনেকে অমুক কাজতে দিই নাই অমুক কাজতে দিই নাই। যদি এই কথা বলে যদি আমার টেকনোক্রেট একটু নেয় রি শুনতেছি নাকি টেকনোক্রেট ঢোকার জন্য অনেক উপদেষ্টা এখনো লবিং করতেছে। কারণ খলিলুর রহমান সাহেব যদি তারা ইঞ্জিনিয়ারিং প্রাপ্য পুরস্কার পায় অন্যরা কেন পাবে না, এই জন্য অনেক উপদেষ্টারা খুব মন খারাপ। বিএনপির লেগে এত কিছু করলাম, বিএনপি বেইমানি করলো, শুধু খলিলরে দিল আমার দিল না। তো এটা কিন্তু প্রমাণ হয়েছে, শেয়ার করছে না নিউজটা। হ্যাঁ, তো এটা কিন্তু প্রমাণ হয়েছে অনেক উপদেষ্টা মন খারাপ। আপনি একটু ব্যক্তিগত একটা ইনভেস্টিগেট নিউজও করতে পারেন। আচ্ছা, ওনাদের সাথে বিএনপি নাকি বেইমানি করছে, যে বিএনপি শুধু একজনকে দিছে বাকিদেরকে কিছু দেয় নাই। এই তালিকায় কে কে এগিয়ে আছেন? ওই তো একজন তো বলে দিছে যে সেই মানে কিছু পাচ্ছে না, আমরা আসতে দিই না অমুকদেরকে, এরা এক্সট্রিমিস্ট। এটা কি নারী উপদেষ্টা? মানে সে তো অন ক্যামেরায় বলছে, তার জেন্ডার আর কোনো চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তো এখন আমি যেটা বলতেছি, উপদেষ্টারা অলরেডি তারাদের বায়াসড, তারাদের আসলে এখানে রাজনীতি করেছেন এবং অপরাজনীতি করেছেন, জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছেন এবং ইস্টাবলিশমেন্ট মানে কি হাতে রেখে নিজেরাও এখানে ইস্টাবলিশমেন্টের পার্ট হয়ে দেশের জনগণের ম্যান্ডেটকে তারা ভুলুণ্ঠিত করেছেন এর প্রমাণ তারা দিয়েছেন। এবং দেখেন এইটা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা কয়েকজন উপদেষ্টা যদি রাজপথে নামে, তাহলে এই সংস্কারের যেই প্রস্তাবগুলো বা যেগুলো বাতিল হয়ে যাচ্ছে সেগুলোকে আদায় করা সম্ভব হবে? আমি আপনাকে একটা কথা বলি, দেখেন বিএনপিকে আমরা যে কারণে এখন সরকার হিসেবে মানি, বৈধ সরকার মনে করি, সেটা হচ্ছে বিএনপি দেশের 51% জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছে। এই জন্য বিএনপি আমার কাছে বৈধ গভর্নমেন্ট এবং বিএনপির ম্যান্ডেট আছে। এখন বিএনপি যদি এই ম্যান্ডেটটা 51% ম্যান্ডেটটা যদি বিএনপি নিজেরটা মানে আর 70% যে গণভোটের ম্যান্ডেট যেটা আছে এটা না মানে, তাহলে যারা 70% ম্যান্ডেট গণভোটকে দিয়েছে তাদের কোনো ঠেকা পড়ে নাই বিএনপির 51% ম্যান্ডেট মানার জন্য। বিএনপি যদি তার
70% না আমরা তাহলে 51% মানবো না, বিএনপি গভর্নমেন্ট আমরা মানবো না, আমরা 70% নিয়ে আমরা রাজপথে যাব, সংসদে যাব, আমরা সংসদে ঢুকে যাব। স্পষ্ট বিএনপি স্পষ্ট করুক তারা কি 70% ম্যান্ডেট কি মানবে নাকি মানবে না। গণভোটের যে ম্যান্ডেট যদি তারা না মানে 70% ম্যান্ডেট, আমরা 51% মানবো না। জি, আপনার প্রশ্ন নিয়ে আপা আপনি যদি যোগ করেন যে এই যে 70% ম্যান্ডেট কি আসলে মানবেন, আমি এই প্রশ্ন উঠাতে আমি জানবো, যদি একটা ছোট্ট এটা বিরতি এটা দিতে এটা হচ্ছে। এক লাইনটা শেষ করি। লাইনটা হলো এক কথায় বলে দেই, সেটা হলো যে 3 কোটি মানুষ নাতে ভোট দিয়েছে, 6 কোটি মানুষ ভোট দেয় নাই, তাহলে 9 কোটি, তাহলে কত ভোট থাকলো? আমি যদি ওর হিসাবটা শিশিরের হিসাবটা ধরি, আমাকে কিন্তু এটাকেও ধরতে হবে, কাউন্ট করতে হবে। 6 কোটি মানুষ ভোট দেয় নাই, 3 কোটি মানুষ নাতে ভোট দিয়েছে, তাহলে এরা কি হিসাব করে বাংলাদেশে তারা চলে বের যাবে? করে দেব, বার করুক। এই যে বিএনপি 51% ভোটারের রায়কে অক্ষরে অক্ষরে পালন করতে চাচ্ছে, কিন্তু এই যে গণভোটে প্রায় 70% ভোটার রায় দিল, সেই রায়কে বিএনপি অবজ্ঞা করছে কেন? আমি তো আপনাকে বিরতির আগে একটা পরিসংখ্যান বলে দিলাম। যদি পরিসংখ্যান ধরতেই হয়, গণভোট মানে মানুষ কতজন, তার ভোট কতজন, এই পার্সেন্ট, এটা গণভোট, এটা নর্মাল ভোট না। আর বিএনপি 2/3 মেজরিটি। বিএনপি এই যে ডাক্তার রাকিব যেটা বললেন যে বিএনপির এই নোট অফ ডিসেন্টের মধ্যে এই 20টা পড়ে সবগুলোই। তো নোট অফ ডিসেন্ট তো বিএনপি আগেই দিয়ে রেখেছিল। বিএনপি এখানে তো কারোর সঙ্গে কোনো প্রতারণার আশ্রয় নেয় না, কিচ্ছু করে নাই। বিএনপি বলেছে যে এগুলো হওয়া সম্ভব না। বিএনপি অতীত ইতিহাসে বিএনপি বহুবার এই রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে। বিএনপি জানে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। বিএনপি জানে কোন আইন চেঞ্জ করা যাবে, কোনটা যাবে না। এখন আপনি সংশোধনী আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু আইনে হাত দেওয়ার আগে কিন্তু 10 বার ভাবতে হবে আপনাকে। আর আইন তো আপনার যে বলেন, তারা কথায় কথায় আমাদের ছোট ভাইরা বলে আইন ছুঁড়ে ফেলে দিবে, এটা ছুঁড়ে ফেলে দেওয়ার জিনিস না। কিন্তু সংবিধান। যেই সংস্কারের ছুঁড়ে ফেলে কথাগুলো দিবে। উঠলো, যেই সংস্কারের জন্য সাধারণ মানুষ তাকিয়েছিলেন, অনেকে চিন্তা করছিলেন যে সংস্কারটা হবে, সেই সংস্কারগুলো তো আসলে হুমকির মধ্যে পড়ে গেল। যদি ধরেন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের অধ্যাদেশ অনিশ্চয়তায় পড়ে গেল, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ অনিশ্চয়তায় পড়ে গেল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন অধ্যাদেশ সেটাও অনিশ্চয়তায় পড়ে গেল, গুম খুন নিয়ে যে আমি আপনাকে বলি, এগুলো সবগুলো নোট অফ ডিসেন্টের, এবং এগুলো নিয়ে সংসদে চুলচেরা আলোচনা করা হোক। চুলচেরা আলোচনায় জনগণও দেখবে, জনগণ সংসদ দেখতে ভীষণ পছন্দ করে। সংসদকে প্রাণবন্ত করার জন্য যা যা করার দরকার সেটা বিরোধী দলের হাতে। বিরোধী দল চাইলে সেটা প্রাণবন্ত করতে পারে। বিরোধী দল কিন্তু করে কীরকম আপনি জানেন, সংসদে পুরো কথার উত্তর দেয়, দিয়ে তারপরে তারা ওয়াকআউট করে। ওয়াকআউট কিন্তু কথা বলার আগে ওয়াকআউট করে না। তাহলে বিএনপি বিরোধী দল কথাও বলছে, ওয়াকআউটও করছে, দুটো তো হবে না, আপনাকে বুঝায় বলতে হবে। তো সেইখানে তারা এটা করুক। আর বিএনপি তো এর আগেই আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে যে এটা এই কারণগুলোর জন্য হতে পারে না। সেটা সংসদে আমরা চাই, সংসদে প্রাণবন্ত আবারও আলোচনা হোক। কথায় কথায় যে মধুতে আয় কি রাজুতে আয়, কথায় কথায় আন্দোলনে শাহবাগে আয়, এইসব বললে কি হবে? জুজুবুরির ভয় দেখালে আমাদের যত লস, তাদের কিন্তু তার চেয়ে অনেক বেশি লস। কারণ তারা যা যা করেছে আওয়ামী লীগের সাথে গুপ্ত হিসেবে থেকে, পরবর্তীতে আওয়ামী লীগ আসলে আমরা না হয় আবার জেল জুলুম হুলিয়ার মধ্যে ফিরে গেলাম, কিন্তু তাদের কিন্তু জীবন নিয়েই টানাটানি হবে, ওই ব্যাঙের গল্পের মতো, যে এটা তোমাদের জন্য খেলা, কিন্তু আমাদের জন্য জীবন মরণ সমস্যা। তাদের জন্য কিন্তু জীবন মরণ সমস্যা। আমি ভয় দেখাচ্ছি না, আমি রাষ্ট্রের মঙ্গল চাই, শান্তি চাই, এবং গণতন্ত্রের সমৃদ্ধি চাই। এই গণতন্ত্রের সমৃদ্ধির জন্য তাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে কিভাবে দেশটাকে, গণতন্ত্রকে স্টেবল করার জন্য কতটুকু আমাদের যেতে হবে, কতটুকু। আমি তো এই কথাটা মনে করি যে যেগুলো নোট অফ ডিসেন্টের বাইরে, ওগুলো আগে পাশ করে নেন না, আগে নগদ, পরে দেখা যাবে নগদটাও পাইলেন না, বাকিটাও হলো না। কারণ আমি তো নগদ দেওয়ার জন্য আমি হাত সম্প্রসারিত করে বসে আছি, নেওয়ার দায়িত্ব আপনাদের। না নিলে পরে তিন জোটের রূপরেখার মতো হয়ে না যায়। জি, ডাক্তার রাকিব, আপনিও কি এটাই মনে করেন যে আসলে নগদেই থাকতে হবে বিরোধী দলকে, নাকি আসলে যে এই যে বাকি যেগুলো শুধু থেকে যাচ্ছে সেজন্য আসলে তারা সংসদ থেকে রাজপথে বেরিয়ে আসলে দিন শেষে ক্ষতিটা কার হবে? দিন শেষে ক্ষতিটা আসলে জনগণের, এটা তো অবিসংবাদিত। এখন ব্যাপারটা হচ্ছে কি, ধরেন মনিপা যে কথাটা বলছিলেন যে নোট অফ ডিসেন্ট নিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং আলাপ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন। এটা কিন্তু ইলেকশন আগে উনি বলেননি, ইলেকশনের পরে বলছিলেন যে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছি এগুলো নিয়ে সংসদে আলোচনা হতে পারে। আমরা এটা মনে করি, এটাই মানে অ্যাপ্রোপ্রিয়েট আলাপের কি। এখন দেখুন, নোট অফ ডিসেন্টের যে ব্যাপারগুলো, নোট অফ ডিসেন্টগুলোতে মানে অসঙ্গতি আগে থেকে ছিল। ধরেন আপনি একটা কমিশন গঠন করবেন, কমিশনে সরকারি দল থাকবে 1 জন, বিরোধী দলের 3 জন, সরকারি দলের 2 জন, বিরোধী দলের 5 জন। তো এই তৃতীয় বিশ্বের কান্ট্রির ডেমোক্রেসি, আমাদের কান্ট্রি, আমাদের মাথা রাখতে হবে সবসময় যে আমাদের ডেমোক্রেসিটা কিন্তু ইউরোপিয়ান ডেমোক্রেসি না।
তো সেই জায়গা থেকে আপনার রাষ্ট্রটা তো ফাংশনিং করতে হবে, তো রাষ্ট্র ফাংশনিং করার জন্য এই কারণে বিএনপি এই জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর একটা বিষয় ধরেন, এখানে যে রাষ্ট্রপতিকে দিয়ে 133টা অধ্যাদেশ করছে, এখানে গত কয়েকদিন থেকে সাম্প্রতিক একটা আলাপ আসছে যে ডিপ স্টেট, এবং আমাদের এই ইলেকশনের কিন্তু একটা ডিপ স্টেটের প্রভাব সবসময় আমাদের দেশে আছে, থাকবে, অতীত ছিল, এখনো আছে, সামনেও থাকবে। এবং এই অধ্যাদেশ কেন্দ্র করে কিন্তু ইলেকশন না হওয়ার পিছনে ডিপ স্টেটের একটা বিশাল বড় একটা ষড়যন্ত্র ছিল। তো এখানে আসলে রাষ্ট্রপতির গলায় পাড়া দিয়ে আসলে অনেক অধ্যাদেশ পাশ করে নিয়েছে। তো এখন এই অধ্যাদেশগুলো রুবেল যে কথাগুলো বলছে, যে এখানে জামাত কি ভাবছে, এনসিপি কি ভাবছে, তার চেয়ে বড় কথা হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতা, পলিটিক্যাল পার্টি জনগণের কথাটা চিন্তা করবে। তো সে জায়গা থেকে আমরা মনে করি ধরেন 133টার মধ্যে 98টা তো কোনো যদি কিন্তু চারে পাশ হয়ে যাচ্ছে। এরপরে আপনার যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমি মনে করি ধরেন এগুলো তো সংসদে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে রাষ্ট্রের কল্যাণের স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে সেই জিনিসগুলা মানে আলোচনা হতে পারে, এবং এগুলোকে আমি মনে করি যে যুগোপযোগী করে রাষ্ট্রের কল্যাণের জন্য জনগণের নিবেদিত হয়ে এই কাজগুলো করা সম্ভব। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যে ধরেন আপনার রাজপথে নামবে কিনা, সংসদে ওয়ার্কআউট করবে কিনা। সংসদে ওয়ার্কআউট করাটাও বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার, রাজপথে নামাটাও তার বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ঘটনা হচ্ছে কি আপনার রাষ্ট্রের এই মুহূর্তে যে ক্রাইসিসের মুহূর্তে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলবেন কিনা, কিংবা রাষ্ট্রের মানে জনগণের থেকে আপনি কি বিচ্ছিন্ন হয়ে যাবেন কিনা, বা আপনি জনগণকে যে বারবার এই হুমকিগুলো দিচ্ছেন, যে জনগণ আপনার মাথা রাখতে হবে যে কথা বলে যে আরেকটা জুলাই আসেন না, আরেকটা জুলাই আসেন না। একটা জুলাই হতে কিন্তু 17 বছর লাগছে। মানে আপনি কিন্তু গণঅভ্যুত্থান কিন্তু বলে কোনোদিন আপনি ফিক্সড করে বলে দিতে পারবেন না কালকে গণঅভ্যুত্থান হবে, পরশু গণঅভ্যুত্থান হবে। এখন এই জিনিসগুলো কিন্তু নানা পয়েন্টে পাজল সরল রেখা মিলতে লাস্ট পর্যন্ত মানে এই 24-এর যে আন্দোলনটা 5ই আগস্ট আসলো, এখানে 9-এর পর থেকে যতগুলো আছে ঘটনা ঘটছে সকলগুলো ঘটনা পরিক্রমায় মিলিত হয়েছে জুলাই আন্দোলনটা হয়েছে। একই ঘটনাচক্র আমাদের স্বাধীনতা যুদ্ধ যদি দেখেন 47-এর পর থেকেও না, আমাদের তার প্রিভিয়াস যদি আপনি দেখেন মানে একেবারে নীল বিদ্রোহ, মানে যত বিদ্রোহ আছে, বাঁশের কেল্লার বিদ্রোহ, যত বিদ্রোহ আছে 16শো শতাব্দী থেকে প্রত্যেকটা সংগ্রামের ইতিহাস আসে 71 সালে এসে আমরা স্বাধীন ভূখণ্ড পেলাম। গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেম। তো সুতরাং যারা এই কাজগুলো বলে তারা কিন্তু ভালো করে জানে, জাস্ট এই জিনিসগুলো হচ্ছে কি একটা পিপল একটা আই ওয়াশের ব্যাপার। তা আমি মনে করি ধরেন বিরোধী দলের দায়িত্ব হচ্ছে কি রাষ্ট্রের এই মুহূর্তে একটা বৈশ্বিক সংকট চলতেছে, আপনারা সবাই জানেন। বাংলাদেশ সবচেয়ে বেশি সাফারারের মধ্যে কান্ট্রির মধ্যে একটা অন্যতম কান্ট্রি। ইভেন ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স বলছে যে বাংলাদেশ প্রথম কান্ট্রি হিসেবে ব্ল্যাক আউট সংকটটা নিয়ে একটু পরে আলোচনা করব। এখানে আমি 10 সেকেন্ড শেষ করে দিই। সুতরাং আমি মনে করি ধরেন এই হুমকি দামকিগুলো পলিটিক্যাল রেটরিক হতে পারে, কোনো সমস্যা নাই। এগুলো পলিটিক্যাল জনগণকে একটু চাঙ্গা করার জন্য, তার সমর্থকদেরকে চাঙ্গা করার জন্য, ফেসবুকে বট বাহিনীতে চাঙ্গা করার জন্য ইটস ওকে। বাট আমার মনে করি ধরেন আপনি মানে যদি ইফেক্টিভ ভাবে আপনি ফাংশনিং রোল প্লে করতে চান তাহলে মনে করি সংসদে এই জিনিসগুলোর আলোচনা হতে পারে। আর আপনি ওয়ার্কআউট করতে চাইলে ওয়ার্কআউট করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মনে করি জনগণের স্বার্থে যদি আপনারা স্বার্থটা যদি প্রাধান্য দিয়ে থাকেন, প্রায়োরিটি দিয়ে থাকেন, তাহলে আমি মনে করি সরকার দলের সাথে আপনি আলোচনা করে এই জিনিসগুলো জনগণের স্বার্থে আপনারা একটা অগ্রগামী ভূমিকা হিসেবে আপনার কাজগুলো ফাংশনিং করতে পারেন। জি জনাব শিশির, আপনি যদি একটু যোগ করেন যে এই যে দেশের এখন যে বৈশ্বিক সংকট চলছে কিংবা এই সংকটময় মুহূর্তে সংসদে আলোচনা না করে এই রাজপথকে বেছে নেওয়া ঠিক হবে বলে মনে করেন কিনা? দেখেন, ওই মনিয়াপা একটা কথা বলছিল যে বিএনপি জনগণের সাথে প্রতারণা করে নাই। আমি এর সাথে দ্বিমত করি। বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে এবং এটা দল হিসাবে করেছে। এর প্রমাণটা হচ্ছে দেখেন, রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি 31 দফা ঘোষণা দিয়েছে। এই 31 দফার প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার, অথচ বিএনপি এখন এসে বলছে সে সংবিধান সংশোধন করবে। তার যে প্রথম দফাটাই সে ভায়োলেশন করছে। তারপরে আসেন 31 দফা রাষ্ট্র মেরামতের, এর 21 নম্বর দফাটা ছিল স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে। বিএনপি বলেছে তারা কখনো চেষ্টা করবে না মানে সরকারি আমলা দিয়ে প্রশাসক বসিয়ে মানে ইয়ে করবে, বরং তারা চেষ্টা করবে খুব দ্রুত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দিবে, এবং আমলা তো সহ্যই করবে না, আর দলীয় কর্মী তো নাই। কিন্তু আপনি কি দেখলেন, বিএনপি ক্ষমতা আসার পরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দলীয়করণ করেছে এবং নিজের দলের লোকদেরকে পুনর্বাসন করেছে। 21 নম্বর সেই দফাটা ভায়োলেশন করেছে। আমাকে একটা সময় দিন। এখন এই হচ্ছে তার শুধু হচ্ছে 31 দফার মধ্যে। আর ঐতিহাসিকভাবে বিএনপির যদি বলি প্রতারণার বা দল হিসেবে বিএনপির প্রতারণা দেখেন, আমরা যখন 1975 সালে আওয়ামী জাহিলিয়াত থেকে দেশের মানুষ যখন মুক্তি পেল, বাকশাল থেকে মুক্তি পেল, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। বিএনপি কি করলো 1979 নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাকে 41টি আসন দিয়ে তাকে বিরোধী দল বানাই দিল। আবার কি আওয়ামী লীগ ফিরবে? এখন দেখেন বানাই দিল, সে তো পারলই না রাষ্ট্র সংস্কার করতে। তার নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তার অযোগ্যতা এই বিএনপি দেখুন এখন যেরকম মানে অব্যবস্থাপনা এবং নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে, ঠিক তখনই তার অব্যবস্থাপনায় তার কাছ থেকে ক্ষমতা নিয়ে 9 বছর আমাদের একটা সেনা শাসন চাপিয়ে দেওয়া লাগছে। এবং অনেক মানুষের প্রাণের বিনিময়ে আসলো কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, স্যাটেল ইস্যু। বিএনপি 1996 সালে প্রতিশ্রুত স্যাটেল ইস্যু সে ভায়োলেশন করেছে, প্রতারণা করেছে। সে 3 দলের রূপরেখাকে সে ছুঁড়ে ফেলে দিছে। পরবর্তীতে আন্দোলনের মুখে সে তত্ত্বাবধায়ক সরকার মানতে বাধ্য হয়েছে। আরো আসে নেবে, সে 2006 সালে বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে কে এম হাসানের নেতৃত্বে সে ইলেকশন করতে চাইছে।
যার একটু লোভের কারণে আমাদের একটা 111 ঘটে গেছে। 17 বছর ধরে বিএনপি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, নিজেও ডুবছে, জনগণকেও ডুবাইছে। এবং ওই বিএনপি জনগণকে উদ্ধার করার কথা, সে বিএনপিকে জনগণ উদ্ধার করছে 37 জুলাই। এখন বিএনপি প্রতিশ্রুতি দিছে যে গণভোট আমরা মানব, এবং বিএনপির কথা অনুযায়ী কিন্তু গণভোট হয়েছে। বিএনপি বলেছে জুলাই সনদ এভাবে বাস্তবায়ন হবে না, তাহলে কি করতে হবে? সবাই বলছে কি করতে হবে, কেন হবে না? বিএনপি বলছে একটা গণভোট লাগবে। বিএনপির কথাই কিন্তু গণভোট হয়েছে, জানেন এটা? বিএনপির কথাই গণভোট হয়েছে, এবং এই গণভোট এই শব্দটা বিএনপি ঢুকাইছে। এখন সে গণভোট মানতেছে না, এখন সে বলতেছে মানে তার এটা সাংবিধানিক ভাবে নাই। অথচ তাদের চৌকুশ নেতা প্রকাশ্য জনসভায় বলেছে আমরা 2টা শপথ নিব, একটা হচ্ছে সংসদ সদস্য শপথ, কবে বলছে? আর একটা হচ্ছে সাংবিধানিক পরিষদ কবে শপথ। বলছে? সালাউদ্দিন ভাইয়ের ওই ক্লিপস এখনো আছে। না না না, এটা কখনোই বলেনি। আপনি অস্বীকার করতে পারেন, আপনার আচ্ছা, অধিকার আছে। reference দেখেন, না, রেফারেন্স আপনার ভিডিও ক্লিপস আছে। দেখেন, আর দেখেন। না, আপনি এখন দেখাই দেবো কেন? আপনি কি দেখেন না এটা? অবশ্যই দেখছেন আপনি। আপনি ভুল তথ্য আপনি দিচ্ছেন। না, আমি ভুল তথ্য দিচ্ছি না, আমি একা ভুল তথ্য দিতে পারি না। না না না, মানে ভোট শোনেন, দিতে বলেছে, ভোট তো দিতে বলেছে, গণভোটের সালাউদ্দিন পক্ষে ভাইয়ের হ্যাঁ, ওই ভোট দিতে ক্লিপস বলেছে। এখনো দুইটা আছে। শপথ নিবে, এবং কখন বলছে আমার শোনেন, দেখেন। আমি আপনি বলি, বলেন বলেন। এই যে দুইটা শপথ নিবে, আপনি এই কথাটা না বলছেন তো, না এটা না, আমরা দেখেন কথা আপনার বলছেন। এই যে ঐক্যমত কমিশনের হ্যাঁ। যে সদস্য বদিউল আলম মজুমদার স্পষ্ট বলেছে বিএনপি এই বলছে? প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, No. কি বলছে? যেগুলো একবারও দেয়নি। না, উনি কিছুদিন আগে একবারও বলেছে। দেয়নি। আরে ভাই, আচ্ছা শুনেন, আপনি একটা- আপনার আপনার বলার সময় আপনি fact বলেন, কথা আপনি বলার সময় আপনি বলেন। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। এখন বিএনপি দেখেন, এই যে বিএনপির প্রতিশ্রুতিগুলো যখন এগুলো ভঙ্গ করে, এগুলো কি মানে আপনার মনে হয় না এগুলো প্রতারণা? বরং আমি যেটা বলি, বিএনপি হচ্ছে এমন একটা দল যাকে যখন জনগণ ম্যান্ডেট দেয় তখন সে জনগণের ম্যান্ডেট ধরে রাখতে পারে না, জনগণের সাথে উল্টো প্রতারণা করে ক্ষমতা হারায়। 9 বছর তার কারণে একসাথে আমাদের উপর সেনাশন চাপাই দিচ্ছে। 96-তে সে একটা স্যাটেল ইস্যুটাকে নিয়ে আসছে, তার কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে। তার লোভের কারণে একটা 111 করছে, 17 বছর নিজে ডুবছে, আমাদেরকে ডুবাইছে। সে আমাদেরকে বিরোধী দল ক্ষমতায় আসবে, জনগণকে উদ্ধার করবে, বিরোধী দলকে আমরা উদ্ধার করছি। তাই নাকি? এবং এটা একটা ইন্টারেস্টিং জিনিস, বিএনপি এমন একটা দল যাকে বারবার আমরা জনগণ বিএনপিকে উদ্ধার করা লাগে। এখন আমার মনে হচ্ছে ও বিএনপিকে দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়, আমরাও চাই কিছুদিন চালাক। আমার মনে হচ্ছে বিএনপি কেন জানি সরকার থাকতে চাচ্ছে না। আহা। কারণ কি? আল্লাহ জানে, এই তো NCP 70% জনগণকে সে বিশ্বাস করছে না, সে 70% জনগণকে সে পরোয়া করছে না। এখন যদি তার 51% ম্যান্ডেট নিয়ে সে এত হুম্বি করছে, তুঠাট বেজরির কথা গল্প শোনাচ্ছে, এখন 70% মানুষ যদি বলে যে আমি তোমার তুঠাট মানি না, আসো আমরা রাজপথে নামবো, দেখি বিএনপি রাজপথে আন্দোলন মোকাবেলা করুক। বিএনপি তো রাজপথে বহুত আন্দোলন মোকাবেলা করছে, 96 সালে করছে না? তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনটা মোকাবেলা করছে না? পারছে, দেয়া লাগছে বিএনপির তত্ত্বাবধায়ক সরকার। এবং আমি এটাও বলে দিচ্ছি, রাজপথে বিএনপি আন্দোলন মোকাবেলা করবে, ওই মোকাবেলা ব্যর্থ হবে এবং জুলাই বাস্তবায়ন হবে। এটা লেখা রাখেন। NCP ক্ষমতা আসবে। কতদিন লাগবে? এটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে, যারা আমাদের 70% ম্যান্ডেট দিচ্ছে তারা সিদ্ধান্ত নেবে কতদিন লাগবে। 70% মধ্যে বিএনপি 51% নাই। ডাক্তার রুবেল, আপনি যদি যোগ করেন যে আসলে বিএনপি কি আসলে তার প্রতিশ্রুতি ভঙ্গ করছে কিনা? বিএনপি তো গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বানও জানিয়েছিল, তাহলে তারা আসলে এই গণভোটকে অবজ্ঞা করছে কেন? আচ্ছা, ধন্যবাদ। শিশির ভাইয়ের বক্তব্য শুনতে শুনতে আমি বেশ মানে হাস্যোজ্জ্বল এবং কৌতুক বোধ করছি। চা খায় না একটু। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা আলোচনাটা খুব সিরিয়াস, কিন্তু সিরিয়াসটা একটু ইয়া হয়ে গেছে আর কি। তো আমি একটা জিনিস বলি, এখানে আসলে কতগুলো বিষয়, জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটটা আসলে কী ছিল? আজকে আপনি যেভাবে একটা বয়ান তৈরি করছেন, ঠিক আছে, এই স্পিরিটটাই ছিল 72-এর সংবিধান ছুঁড়ে ফেলা, এই ধরনের কথাবার্তা সংসদের দ্বারা বলে আর কি। সত্যি সত্যি ওই 37 দিনের একদিনও একটি ছেলেও, একটি নেতাও, একটি মানুষও এই কথাকে উচ্চারণ করেছিল? উচ্চারণ করেনি। অর্থাৎ জুলাইয়ের স্পিরিটটাকে বিকৃত করা হচ্ছে বিশেষ উদ্দেশ্যকে নিয়ে। বিশেষ উদ্দেশ্য, ওই যে ডিপ স্টেটের কথা বলে না, দে আর দ্য পার্ট অফ দ্য ডিপ স্টেট। এবং আসিফ বলে ডিপ স্টেট তাকে পরে এসছে, ডিপ স্টেটে তার সাথে আগে আলাপ করে নাই, টোটাল কনস্পিরেসির পার্ট না তারাও ডিপ স্টেটের পার্ট। হ্যাঁ, এই কারণে তো তাদেরকে দেখেছিলাম জুলাই 1 বছরের পূর্তিতে তারা কক্সবাজার চলে গিয়েছিল রহস্যজনক কারণে, হাওয়া খেতে গেছে। এত গুরুত্বপূর্ণ নেতারা, যারা আবার পরবর্তীতে এমপি হয়ে পার্লামেন্টে ঢুকে গেছে, তারা সেদিন ওইখানে চলে গেছিলেন কক্সবাজারে। কার সাথে বৈঠক করতে গেছিলেন? এরকম অনেকগুলো বিষয় আছে। এই প্রতারণার বিষয়টি এত সহজ একটি বিষয় নয়। আচ্ছা আসেন তো, এই যে গণভোট, আসেন আমরা 10টা সাধারণ মানুষকে ডাকি, 3টে রিক্সা চালক, 2টো বস্তিবাসীকে ডাকি,
5টা গার্মেন্টস শ্রমিককে ডাকি, এরপর বলি তুমি গণভোটে হ্যাঁ ভোট দিছো কেন? দেখবেন ওর মধ্যে 8টা লোক বলবে আমি বিএনপি করি, হয়তো আমার হচ্ছে গিয়ে তারেক রহমান বলছে হ্যাঁতে দিতে, আমি হ্যাঁ দিছি। এর মধ্যে একজন বলবে যে হচ্ছে আমি জামাত করি, তাই আমি হাতে ভোট দিছি। আরেকজন বলবে ওখানে 4টা প্রস্তাব আছে, 4টা কথা আছে, 4টা কথা আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আমি হাতে ভোট দিছি। বেসিকটা কি? আপনি 71%কে মনে করছেন আপহোল্ড করতে চান, 71%-এর এই জনপরিসরটা তৈরি হয়েছে কীভাবে বুঝতে হবে। বাংলাদেশে স্বাধীন হওয়ার পর 4টা গণভোট হয়েছে, 4টি গণভোটের মধ্যে সবচেয়ে জটিল গণভোট হচ্ছে এবারের গণভোট। 4টা প্রেক্ষাপটে ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু 4টা ছিল সহজ। এরশাদকে আপনি মেনে নেবেন কিনা, জিয়াউর রহমানকে মেনে নেবেন কিনা, কিংবা তত্ত্বাবধায়ক সরকার মানে পার্লামেন্টারি ফর্মে যাবে, এই অ্যামেন্ডমেন্ট এসছে, এই অ্যামেন্ডমেন্টে রাষ্ট্রপতি স্বাক্ষর করবে কিনা, যেটা দ্বাদশ সংশোধনী, যেটা এক কথায় প্রশ্নের মতো ছিল। অর্থাৎ খুব সহজ ছিল মানুষের কাছে। এই টোটাল সংস্কারের বিষয়টা এত জটিল যে হচ্ছে খুব আমাদের মাথা ভারী প্রশাসনের মানুষগুলো, মাথা ভারী বুদ্ধিজীবীরা ছাড়া, সুশীল সমাজের লোকরা ছাড়া এটা তারা বোঝে না। বোঝে না বলেই গণভোটও তো তারা রাজি ছিল না, তারা তো সংসদ নির্বাচনও রাজি ছিল না। তারা ওটা গায়ের জোরে এক ধরনের এই ইয়াহিয়া খানের যে হচ্ছে গিয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার আছে এলএফও, সেরকম এলএফও জারি করে তারা সংস্কার করে ফেলতে চাচ্ছে। দেখছেন তো সংস্কার ভাই, আইন কতগুলো বদলায় ফেলে বাংলাদেশ বদল হয়ে যাবে, বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে যাবে কতগুলো আইন বদল করে ফেললে আর কতগুলো অধ্যাদেশ করলে। এই যে প্রতি মাসে 7টা করে 130টা অধ্যাদেশ করছেন, সে 130টা অধ্যাদেশে এই 18 মাসে বাংলাদেশের কোন চেহারা বদল করছেন আপনি? কিন্তু যেগুলো ঠিক আছে, কোন চেহারা ভূমিকা রাখতে পারতো, হ্যাঁ সেই রকম এখনো বিষয় আছে, এখন কতগুলো বিষয় আছে এইরকম একটি বিরোধী দলকে মোকাবেলা করতে গিয়া, ঠিক আছে, এরকম একটি বিষয়কে মোকাবেলা করতে গিয়ে এখন বিএনপি আবার খুব বেশি যদি কনজারভেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু জনগণ এখানে মিসলিড হবে, জনগণ মিসলিডেড হবে, এটা মাথায় রাখতে হবে। এমনি একটা বড় ঘটনা, ইরান আক্রমণের মধ্য দিয়ে যে ইম্প্যাক্ট ঘটছে সারা পৃথিবীর ইকোনমিতে, এবং সেই ইকোনমির যে ধাক্কায় বাংলাদেশ টোটাল ক্যাপিটালিস্ট গ্লোবালাইজেশনের মধ্যে পেরিফেরাল দেশ হচ্ছে বাংলাদেশ, প্রান্তিক দেশ হচ্ছে বাংলাদেশ। যতই আপনি কথাবার্তা বলেন আপনার অবস্থান এইখানে, ফলে সেন্ট্রালে যে কাহিনী ঘটতেছে তা পেরিফেরিতে কী ইম্প্যাক্ট করবে, সেই ইম্প্যাক্ট জনগণের জীবনযাত্রাকে মারাত্মকভাবে নামায় নেমে নিয়েছে। তখন জনগণ তো এমনিই হতাশ থাকবে। সেই কারণে কি বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে? না, সেই কারণে যদি বিরোধী দলকে হাতে যেন ইস্যু তুলে আসলে বিএনপি বেশি দিন ক্ষমতায় থাকতে চায় না, ওটা হচ্ছে কথার কথা, কথার কথা। ঠিক আছে, বিএনপি বেশি দিন ক্ষমতা থাকতে চায় কি চায় না এটা তো তাদের বিষয়, এটা কথার কথা। কিন্তু বিএনপি বেশি দিন ক্ষমতা থাকতে চাক আর না চাক, কিন্তু আমি জনগণ হিসাবে জনগণের জন্য যে আমরা রাজনীতি করি, ঠিক আছে, আবার সেই জায়গায় ফিরে আসতে চাই। সেই জায়গায় আমরা চাই হচ্ছে যে এরকম গ্রস মিস্টেক, আমি তো মনে করি গ্রস মিস্টেক বা একটা বড় ধরনের ভুল হচ্ছে, বড় ধরনের ভুল হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের যে বিষয়, এটি হচ্ছে গিয়ে যদি বিএনপি দেয় তো বিএনপি কি ধ্বংস হয়ে যাবে নাকি? এই যে মানে নিম্ন আদালতকে মানে নিয়ন্ত্রণ করবার জন্য স্বতন্ত্র সে সচিবালয়ের কথা, এটার সাথে কি বাংলাদেশের কি সমস্যা হবে? কিন্তু বিএনপি তো বলছে এটা অধিকতর আলোচনা করে আরো অধিকতর আলোচনা করে করবেন, কিন্তু আপনি হচ্ছে সেটা তো আপনি এখন এটাকে অধ্যাদেশ পাশ করেও তো আপনার সামনে থেকে এটা করতে পারেন। একটা অধ্যাদেশ পাশ করে ফেলছে, এটা কি হচ্ছে কি মানে হয়ে গেল, খতমুন্নবতের মতো হয়ে গেল, যখন আর ওখানে কোনো কিছু লেখা যাবে না, ওখানে আর কোনো পরিবর্তন করা যাবে না, ঠিক আছে। কিন্তু আপনি তাকে বিতর্কের দিকে ঠেলে দিচ্ছেন তো। জি, নীলোফার চৌধুরী মনি, আমি আর একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আজকে বিএনপি চেয়ারপারসনের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক চলছিল, আমরা রাতেও কিছুক্ষণ আগেও শুনছিলাম বৈঠক হচ্ছিল, যেখানে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন সংক্রান্ত চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হওয়ার কথা। আসলে এই যে নারী সংসদ সদস্য হতে যাচ্ছেন, কারা অগ্রাধিকার পাচ্ছেন বিএনপিতে? আসলে তৃণমূল পর্যায়ের কতজন নারী রয়েছেন যারা এই সংখ্যায় অবতীর্ণ হতে পারেন? দেখেন, বিএনপি তো অনেক বড় দল, নারীরাও বেশ আছে। আপনার এইখানে প্রতিযোগিতায় প্রায় মহাসচিব মহোদয় বলেন যে 5 শতাধিক হবে। আমার ট্রাক দিয়েই শেষ হওয়ার পরে এই বায়োডাটাগুলো যেগুলো জমা পড়েছে এগুলো সরাতে হবে। তো তারপরেও আমি সারা বাংলাদেশের নারী, যেটা ধরেন প্রত্যেকটা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারিদের মধ্যে মহিলা দলের, তারপরে সেন্ট্রালের নেতৃবৃন্দ আছে, তারপরে নারীদের অন্যান্য ক্রাইটেরিয়ায় বিএনপি করে, বিএনপি নারীরা আছেন, তারপরে আপনার অন্যান্য বুদ্ধিজীবী নারীরা আছেন,
সাংবাদিক মহলেরও দু একজন থাকলেও থাকতে পারেন, বা অন্য অন্য পেশাজীবী নারীরা আছেন। তো এদের মধ্যে থেকেই বিএনপি নিবেদিত, নির্যাতিত এবং এই 17-18 বছরের যে কষ্ট করেছে যারা, জেল জুলুম হুলিয়া শিকার হয়েছে, মামলা মোকদ্দমা শিকার হয়েছে, তাদেরকে অগ্রাধিকার দিবে। তো সম্ভবত নারী আসনে 35টা, পরবর্তীতে আরও 1-2টা পেতে পারে, যে ইলেকশনগুলো যেগুলো স্থগিত হয়ে আছে। তো সেইখানে নারীরা, আমি মনে করি যে সবচেয়ে ত্যাগী নারীরা এখানে মূল্যায়িত হবেন। জি, ডাক্তার রাকিব, এই যে সংখ্যার কথা আমরা যদি বলি, আমরা দেখি সরাসরি নির্বাচনের ক্ষেত্রে বিএনপি নারী প্রতিনিধিত্ব খুবই কম ছিল। এই যে এখন সংরক্ষিত নারীতে যারা যুক্ত হবেন, আসলে তাদের ক্রাইটেরিয়া কীরকমভাবে সেট হবে? নাকি আওয়ামী লীগের সময় আমরা দেখেছি গায়িকা এসছেন, অভিনেত্রী এসছেন, এরকম নানা জায়গা থেকে চলে আসবে? দেখুন, আসলে এরকম আসলে তো বিএনপির যে 300 জন ক্যান্ডিডেট ছিলেন ইলেকশনে, তারা আমরা এরকম মানুষ দেখতে পারতাম। কিন্তু আমরা এবার দেখলাম যে বিএনপিতে এরকম উড়ে আসা, জুড়ে বসাদের, মানে আমাদের চোখে পড়েনি কোনো গায়িকা, কোনো নায়িকা, মডেল, সাংবাদিক, মানে এই জাতীয় কাউকে কিন্তু আমরা দেখিনি, বুদ্ধিজীবী, ইউনিভার্সিটি টিচার। এবং এবারে কিন্তু বিএনপির যে 300 জন ক্যান্ডিডেট ছিলেন, সবারই কিন্তু আপনার বিশাল, অনেকে কিন্তু দেখেন, এই কারণে বিএনপির 51 বা 92 জন বিদ্রোহী প্রার্থী দাঁড়াতে হয়েছে, কারণ হচ্ছে কি অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন, তাদের মধ্যে থেকে অনেকে জিতেও আসলেন। তো আমি মনে করি যে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে এটা আসলে বিএনপির নিজস্ব সিদ্ধান্ত। আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি নিশ্চয়ই, আপা যেটা বললেন যে তার 17 বছরের আন্দোলন সংগ্রাম, এটাকে প্রায়োরিটি দিবে। মাঠে যারা সংগঠিত ছিল তার অনেকগুলি ইউনিট রয়েছে, সেই ইউনিটগুলোর বিভিন্ন মুখ, ফেস, পরিচিত মুখ, বা ওনাদের মতো যেসব নেত্রীরা আন্দোলন সংগ্রামে একসাথে ছিলেন, ওনাদেরকে হয়তো বিবেচনা রাখবেন। তো আমি মনে করি যে ধরেন আমরা আসলে ওই হাসিনার আমলে এমন সংরক্ষিত নারী আসনের ক্যান্ডিডেটও দেখতে চাই না, যারা দেখে দেখে বাংলা রিডিং পড়তে পারে না, কাজের মহিলাকে কারা যেন নিয়ে আসছে। তো আমরা মনে করি যে ইফেক্টিভ যারা আনবে, তারা যেন ক্যাপেবল হয়, এবং তারা যেন রাষ্ট্রের সংস্কারের জন্য, রাষ্ট্রের বিনির্মাণের জন্য তারা যেন অগ্রগণ্য ভূমিকা রাখতে পারে। আমি মনে করি যে বিএনপি কাজটা করবে, কারণ বিএনপির প্রত্যেক নিয়োগে আমরা এখন পর্যন্ত তাই দেখতে পাচ্ছি। এবং বিএনপি শুধুমাত্র বিএনপি করলে যে বিএনপি তার সরকারের কাজে লাগাচ্ছে ব্যাপারটা এরকম না। বিএনপি তার মতাদর্শের বাইরের লোকদেরকেও আসলে তার সরকার কাজে লাগাচ্ছে, এটা একটা গুড প্র্যাকটিস। কারণ হচ্ছে কি, ধরেন আমি হয়তো বিএনপির সবকিছু পছন্দ নাও করতে পারি, কিন্তু আমি সরকারে হয়তো কন্ট্রিবিউট করতে চাই। তো বিএনপি সেই জায়গাটাও কিন্তু স্পেস রাখছে। বিভিন্ন, আপনি যদি সাম্প্রতিক সময় যে নিয়োগগুলো দেখেন, সেই নিয়োগগুলো কিন্তু সেটার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জি, শিশির, আপনি যদি একটু বলেন যে এই নারী আসনে কাদের আসা উচিত, বা আসলে এনসিপি কিভাবে দেখছে? আপনাদেরও তো কেউ কেউ ইলেকশন করতে গিয়ে অনেকে হয়তো আসতে পারেনি, কিংবা অন্য কোনো কারণে আসতে পারেনি, আপনারা কিভাবে প্রাধান্য দিচ্ছেন? আমরা মনে করি বাংলাদেশে নারীদের রাজনীতিতে আরও বেশি অগ্রসর হওয়া উচিত, এবং তাদেরকে স্পেস দেওয়ার সুযোগ আছে। দলগুলোর অনেক বেশি কার্পণ্যের কারণে, বা যদি এখানে বলে দিয়ে চতুরতার কারণে নারীরা পিছিয়ে পড়ছে। এই ক্ষেত্রে এনসিপি অনেক দূর এগিয়ে। এনসিপি এবার তার শর্ত পূরণ করেছে, 7% কোটা পূরণ করতে পারছে, যেটা হচ্ছে 5% ছিল, 5% নারী প্রার্থী দেওয়া লাগবে। এনসিপি 7% করছে। আর বিএনপি, ওই যে মনিয়াপা বলে বিএনপি 10 জন দিয়েছে, তারপরে তারা হচ্ছে আবার পুরুষ কোটায় নারী হয়েছে, নারী দাদা কেউ বাপ, ভাই বা হাজব্যান্ড না থাকার কারণে তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। আর যদি অপরদিকে যদি বলে জামাত ইসলামী, আমি জামাত ইসলামীকে প্রশ্ন করি যে আপনাদের দলের আমির না হয় নারী হইতে পারবে না? না, 1 নং নায়েবের আমির তো নারী হইতে পারবে। তো 1 নং নায়েব আমির যদি প্রধানমন্ত্রী হয়, নায়েব আমির কি রাষ্ট্রপতি হতে পারবে? জামাতের থেকে আমি এখন এই প্রশ্ন পাইনি, উত্তর পাইনি। তো এগুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো বলা উচিত, যে আপনার 1 নং নায়েব আমির প্রধানমন্ত্রী না হইতে পারলে রাষ্ট্রপতিটা তো হইতে পারবে। আপনার গণতন্ত্রটা কি বলে? বিএনপিকে বলা উচিত। আর কতদিন এভাবে সেলিমা রহমানদেরকে বা এদেমনি আপুদেরকে এভাবে মানে মূল্যায়নের বাইরে রাখবে? ওনারা তো রাজপথ থেকে করে আসছে, ছাত্র রাজনীতি করে আসছে। অনেকেই আছে যে মানে কোনো একটা ম্যাজিকের মতো করে দেখে নেত্রী হয়ে যায় যে কোনো দলের মধ্যে। এটা আমরা মানে গুড প্র্যাকটিস মনে করি না, এনসিপির ক্ষেত্রেও না। তো আর এখানে ওই যে ভাই একটা কথা বলছিল যে 18 মাস আসলে কোনো ভালো কিছু দেখেন নাই। তবে আমি ভাইয়ের জন্য একটু বলে, দেখেন গত 4 এপ্রিল ময়মনসিংহের মুক্তাগাছায় আজিজুল হক নামে একজন লোক প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সমালোচনা করার কারণে তাকে কিন্তু বিশেষ আইনে গ্রেপ্তার করা হয়েছে, সুরক্ষা আইনে। অনেকটা ডিজিটাল সিকিউরিটি একটা আইনের ওই ধারাগুলোর মধ্যে দিয়ে, যদি ওটা রইতে হয়েছে, কিন্তু কিছু ধারা তো এখনও আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু 18 মাস গালিগালাজ করার জন্য, ওনার বাসভবন ঘেরাও করার জন্য কিন্তু কারো গ্রেপ্তার করা হয়নি। তো এই যে বিএনপি যে এখানে এখন 11টা কমিশন বাতিল করতে যাচ্ছে, গুম কমিশন বাতিল করতে চাচ্ছে না, এখন বিএনপি বলতেছে সংশোধন করতে চাচ্ছে। সংশোধন মানে হচ্ছে মুখে নেয়া আর কিছুদিন পরে গিলে ফেলবে, মানে বাতিল করে দিবে। আমরা বুঝি তো এগুলো। তো বিএনপি হচ্ছে এখন গুম কমিশন বাতিল করতে চাচ্ছে, মানবাধিকার কমিশন বাতিল করতে চাচ্ছে, সে পুলিশ কমিশন বাতিল করতে চাচ্ছে, সে সুপ্রিম কোর্ট মানে সচিবালয় কমিশন বাতিল করতে চাচ্ছে, সে সুপ্রিম কোর্টের বিচারক কমিশন বাতিল করতে চাচ্ছে। এখন সে ব্যাংক রেজুলেশন কমিটি মানে বাতিল করতে চাচ্ছে, সে মাইক্রো ফাইন্যান্স ব্যাংকিং বাতিল করতে চাচ্ছে। এখন আমার আপনি বলেন
এই যে বিএনপি এই গুম কমিশন বাতিল করে এটা বিএনপির লাভটা কি? আমি তো ব্যাখ্যা শুরুতে দিয়েছি। বিএনপির এখানে মানবাধিকার কমিশন বিএনপির লাভটা কি? লাভটা হচ্ছে ওই জায়গায় বিএনপি চায় যে নিপীড়নের শিকার আমি 17 বছরে এই আইনগুলো দ্বারা হয়েছি, আমি এগুলো এখন এনজয় করবো। তাই। আমি এখন অপোজিশনকে এখন আমি যারা আমার বিরুদ্ধে কথা বলবে আমি তাদেরকে গুম করবো, আপনাদের কোনো জেলে থাকবে? আমি মানবাধিকার লঙ্ঘন করবো, আমি এই ময়মনসিংহের মুক্তাগাছা আজিজুলকে আমি গ্রেপ্তার করে ফেলবো প্রধানমন্ত্রীর কটূক্তির জন্য। এটা দেখাইলো সে, এবার সেই আইনটার মানে এনজয় করছে তো, আইনটা তো না থাকলে তো এনজয় করতে পারতো না। একটা লাইন বলতে চাই, সাংবাদিক পান্না, সাংবাদিক আলমগীর, কি আলমগীর, আনিস আলমগীর, তারা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, তারা দিল্লি থেকে টাকা পায়, এদেশের রেমিটেন্স নিয়ে আসে, তারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। আবার এরা চাকরিজীবী, এদেরকে বাদ দেয়, এদের অনেক উচ্চ মানের লোক, এদের জন্য দোয়া করেন এরা দিল্লি থেকে আরো রেমিটেন্স নিয়ে আসুক। এরা রেমিটেন্স যোদ্ধা। আমি এদের সম্বন্ধে কথা কখনো বলি না, যাদের কথা বললেন এই ফেসিস্টের লোকজন, এদেরকে এক কথা বলা যায় রেমিটেন্স ডক্টর যোদ্ধা। ইউনূস সাহেব কি দেখায় তাদেরকে অ্যারেস্ট করছে? রেমিটেন্স কারণ তো যোদ্ধা, তারা হাদিকে গিনিপিগ বলছে, এবং হাদি মৃত্যুর পরে আনিস আলমগীর নেয়ারি খাইছে, ফেসবুক সেলিব্রেট করছে। এখন সে এটা বলে না যে ব্যক্তিগত, সে বলছে যে আজকে আমি নেয়ারি খাবো কারণ আমি একটা লোক মানে এখন আপনি আমার বলেন, একটা মহা অপরাধ। আপনি বলেন এই যে ওনারা যে বয়ানগুলো দেয় 17 বছর এইসব আনিস আলমগীর পান্নারা বাংলাদেশের যে তথ্য সন্ত্রাস করেছে, এদের বিচার কি হয়েছে? এদের বিচার হয়েছে? এদের কেন বিচার হবে না আমার বলেন তো? এরা তথ্য সন্ত্রাস করে নাই, এরা এই দেশের জনগণের, বিএনপি তো শুধু না, এই দেশের জনগণের জীবনকে দুর্বিষহ করে না। আমি প্রমাণটা দিলাম। কই ভাই মানে রুবেল ভাই একবার এই সমস্ত ফেসিসদের কথা বলে 18 মাসের কথা বলবি, 17 বছরের কথা বলবে না। ওই মুজিবদের কে বলছে 17 বছরের কথা বলবে? না এই মুজিবদের জয়রাটের গুম করে দিছে, এটা নিয়ে কথা বলবে না। ডক্টর ইউনূস কারে গ্রেফতার করছে, এটা নিয়ে কথা বলবে। এটা জানি না। না আমরা জানি, আপনি মনে রাজনীতি শুরু করছেন 5ই আগস্টের পর। আমি রাজনীতি আজকে থেকে শুরু করছি। 5ই আগস্টের পরের কথা জানেন না। আমি আজকে থেকে শুরু করছি। আমি আমরা এটা হলো শুনেন আপনি অপ্রমাণিত এবং আপনি মিথ্যাচার করে হচ্ছে কাউকে ভুল বুঝাতে পারবেন আচ্ছা, না। আপনি আমার বুঝান, আপনি তো অপোজিশন রাজনীতি করেন, আপনি তো সরকারি দল না, কিন্তু আপনি এই সংস্কার কমিশনের বিরুদ্ধে কিভাবে যান? আপনি সংস্কার কমিশন যে করছে এগুলো কোনটা খারাপ বলেন তো? যে কোনটা আপনার সিপিবির জন্য খারাপ হচ্ছে, বামদের জন্য খারাপ হচ্ছে? না আপনি তো বিরোধী দল রাজনীতি করেন, আপনি তো সরকার না, তাহলে আপনার কমিশন সমস্যা কি? ধন্যবাদ সবুজ ভাই। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে কি যে ডক্টর ইউনূস সাহেবের সময় একটা ব্যাপার আমরা খুব আশাবাদী ছিলাম। তিনি বলেছিলেন আপনারা মন খুলে কথা বলেন আর কি। মন খুলে কথা বললে কি হয় আর কি, হ্যাঁ, শুধু জেল না আরো বহুত কিছু হয়েছে আর কি। আগে তো হচ্ছে আমাদেরকে 17 বছর আমরা কথা বলতাম, ঠিক আছে, আমাকে বাসা থেকে তুলে ধরে নিয়ে গেছে, আমরা রাস্তায় মায়ের খেয়েছি, একের পর এক নানান বিষয় তো আমরা মায়ের খেয়েছি, আমাকেও আমার বাসা থেকে তুলে ধরে নিয়ে গেছিলো, ঠিক আছে, আমারও গুম করার চেষ্টা করছিল, সেটা অন্য বিষয় আর কি। হ্যাঁ, নতুন হলে অনেক বিষয় বলা যায় আর কি। তো উই আর নট ফ্রেশার, ঠিক আছে, আমরা অনেক পোর খাওয়া মানুষ। দুঃখের বিষয় হচ্ছে মনি আপারা যখন আগে ক্ষমতায় ছিল, হ্যাঁ, যেদিন ক্ষমতায় আসার পর হচ্ছে প্রথম যে ছাত্র নেতা অ্যারেস্ট হয়েছিলাম সেটা হলাম আমি 2001 সালের 15 নভেম্বর জেল খাটছিলাম আর কি। আবার এমন একটা মামলা জেল খাটছিলাম, জননিরাপত্তা আইনের মামলা। যে জননিরাপত্তা আইন বিএনপির 2001 সালের নির্বাচনে ছিল, যে ম্যানিফেস্টোতে ছিল যে তারা ক্ষমতায় আসলে জননিরাপত্তা আইন বাতিল করে দেবে, সকল কানাকানুন বাতিল করবে, এবং প্রথম যে মামলাটা করছিল সেটা জননিরাপত্তা আইনে মামলা করছিল। কিন্তু আজকে এইখানে দাঁড়ায় আর কি নতুন করে যে বিষয়টা দিকে আমরা আসতেছি আর কি, সেই বিষয়টা হতেছে যে এই মোমেন্টে বিএনপি 1.5 মাস হয়েছে বয়স, বিএনপির বয়স 1.5 মাস হয়েছে, ঠিক আছে। আর তার আগে আমরা একটা 18 মাসের সরকার পাইছি। এই 18 মাসের সরকারের কাছে কিন্তু প্রত্যাশার পারদটা অনেক উপরে ছিল, যেটা আমি বিএনপির কাছ থেকে প্রত্যাশা করি না। যদি প্রত্যাশা করতাম বিএনপিতে জয়েন করতাম আমি, বিএনপির সাথে তো আমার দ্বিমত আছে, ঠিক আছে, এবং তাদের টোটাল মতাদর্শের সাথে দ্বিমত আছে, টোটাল যে সিস্টেমের পলিটিক্স করে তার সাথে দ্বিমত আছে আমার। সেই কারণে তো আমি বামপন্থী। কিন্তু ইউনূস সরকার, তাকে তো আমি বিএনপির সরকার হিসেবে দেখিনি, তাকে তো আমি জামাতের সরকার হিসেবে দেখিনি, তাকে আওয়ামী লীগের সরকার হিসেবে দেখিনি, তাকে তো দেখেছি একটি অরাজনৈতিক সরকার হিসেবে। একটি অরাজনৈতিক সরকার যখন আমাকে বলেছে যে তুমি হচ্ছে কথা বলতে পারবা মন খুলে, তাও তো হচ্ছে মানুষ কথা বলতে পারে মন খুলে নানাভাবে। এই যে টক শোতেও দেখা গেছে যদি কোনো কথা বলছি, সেটার জন্য তো হলো গিয়ে নানাভাবে আমাদেরকে নানান ধরনের মবের শিকার হতে হয়েছে।
এখানে মনিয়াপা বসে আছে, মনিয়াপাকে তো হচ্ছে গিয়ে বিশাল নিপীড়নের শিকার হইতে হয়েছে, হয়নি? শিকার হইতে হয়নি, আমাদেরকে শিকার হইতে হয় না? জি। তো সেইটা হলো তখন একটা টেকনিক ছিল। আওয়ামী লীগের সময় হচ্ছে গিয়ে পুলিশ দিয়ে হইতো, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হতো, ডিজিএফআই দিয়ে হইতো। আর ওনাদের সময় হচ্ছে এইসবের দরকার হইতো না, আরো শর্টকাট, সেটা হলো কি মব দিয়ে হইতো, মব দিয়ে হইতো। ওনারা বলে নাই অমুক অমুক তমুককে টকশোতে দাওয়াত, মানে দাওয়াত দেওয়া যাবে না। অর্থাৎ আগে যেমন ডিজিএফআই তালিকা করতো, ডিজিএফআই পলদলে হচ্ছে ওনারা তালিকা করতো। একই রকম নিপীড়ন ব্যবস্থা, ঠিক আছে, ভিন্ন আঙ্গিকে হয়েছে। সেই জায়গা থেকে এখন আমরা বেড়ে আসতে চাই। এখন কি বিএনপির কাছে প্রত্যাশা, এখন আমার বিএনপির কাছে বলছে, এখন হচ্ছে বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে এটা বিএনপির মাধ্যমে হোক আর না হোক, এই জায়গা থেকে বাংলাদেশকে বেড়ে আসতে হবে। বিএনপির হাতে একটা সুযোগ আছে, একটা হিস্টোরিক্যাল তার হাতে এখন আছে। সে এইটা হিস্টোরিটাকে সে হলো ক্যাপিটালাইজ করবে কিনা, ইউজ করবে কিনা, ইউজ করে নতুন ইতিহাস তৈরি করবে কি বিএনপি, নাকি বিএনপি গদ বাঁধা যেভাবে চলছে অতীতে সেভাবেই চলবে। চললে এটা বিএনপির জন্য হচ্ছে গিয়ে অত্যন্ত দুঃখজনক হবে আর কি। তবে সেটা নেতৃত্ব আমি আবার মনে করি না যে হচ্ছে জামাত এনসিপির মতো। জামাতকে বেসিক্যালি আমরা কিন্তু যুগের পর যুগ ধরে আমরা ফ্যাসিস্ট বলে আসছি, এটা মাথায় রাখবেন কিন্তু, ঠিক আছে। ক্লাসিক্যালি ফ্যাসিজমের যে ক্ল্যারিফিকেশন এন্ড ডেফিনেশন, তার সাথে সবচেয়ে বেশি যায় হচ্ছে জামাত ইসলামের, সবচেয়ে বেশি যায় সেটা। এখন তো সে এবং এখনো যায়, এখনো তার আচার আচরণে সেটা যায় আর কি, ঠিক আছে, এখনো তার আচার আচরণে সেটা যায়। সেই জন্য সে হলো তর্কে না পারলে, মতাদর্শিক লড়াই না পারলে এখন রাজপথে সে গায়ের জোর দেখাবে আর কি। এই গায়ের জোর দেখানো মানে আন্দোলন করা না আর কি। জি, আমরা একটু আলোচনাটা ভিন্ন প্রসঙ্গে নিতে চাই। আমরা আলোচনা করতে চাই ইরান ইসরায়েল যে যুদ্ধ, এই যুদ্ধের প্রভাব আমরা দেখছি। মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত করছে ইরান। এই অবস্থা যখন চলছে তখন ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী যদি খুলে দেওয়া না হয় সেক্ষেত্রে ইরানে নরক নেমে আসবে। এই যে তার হুমকি বা এখনকার যে পরিস্থিতি, সেটা কি আরও খারাপের দিকে যাচ্ছে দিন দিন? দেখেন, এটাকে আমার মনে হয়, আমার যেটুকু স্টাডি, আমার মনে হয় এটা একটা ব্যবসা করার ধান্দা, অস্ত্র বিক্রি করা, এই যে তেলের দাম বাড়িয়ে দাও বিক্রি করা। নইলে হরমুজ প্রণালী যেখানে আছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ধরা খেতে বাধ্য এই জায়গাটায়। এখান দিয়েই তাদের যেতে হবে যে কোনো মূল্যে। আপনার ঘরের সঙ্গে, আপনার এলাকায় আমি যাব, আমি যদি রাস্তাঘাট না চিনিয়ে আমি একটা অকারেন্স করে বের হয়ে আসবো কিভাবে? আমার এটা বুঝতে হবে। হরমুজ প্রণালী যার, তেলের আধিপত্য তার। তো সেইখানে মার্কিন মানে রাষ্ট্রপতি, আমার সবচেয়ে অবাক লাগে বাংলাদেশের একসময় রাষ্ট্রপতিরা যে ধরনের কথা বলতো, ট্রাম্প ওইভাবেই কথা বলে, ওই কারণে ওই জিনিসগুলোই। তা আমার কাছে মনে হয় না যে এটা, যে উনি এর আগেও এই ধরনের কথা বলেছেন, বলে বলে ফেল করেছেন। আপনি খেয়াল করে দেখেন, আবারও আলটিমেটাম দিয়েছেন। এই আলটিমেটামটা কিন্তু যতটা না ইরানকে বোঝানোর জন্য, তার চেয়ে অনেক বেশি সারা বিশ্বের যারা তেল ছাড়া চলতে পারবে না, যাদের সমস্যা হবে তাদের উপর। তার তো সমস্যা নয়, তার তো ইনকাম হবে, সে অস্ত্র বিক্রি করবে, আরেকজন রাশিয়া তেল বিক্রি করবে, আরেকজন আরেক কিছু বিক্রি করবে, তাদের মধ্যে একটা ইন্টিমেসি আছে। তো যে ইন্টিমেসিটা সমস্যা হবে, যে আমরা যারা ভালনারেবল, আমাদের সমস্যা হবে, আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের গণতান্ত্রিক সমস্যা, আমাদের আপনার এই যে তেল, যে সরকারটা চলে গেছে, আবার কথাটা আসছে, একটা সরকার কত দিনের তেল রেখে যাওয়া উচিত? তারা কি রেখে গেছে যে আমাদেরকে এখন যে দেশের নিয়ে আমরা এত কথা বলি, আপনি বলেন, আজকে আমি তাদেরকে বলি, এই মুহূর্তে ভারত যদি আমাদের তেল না দিত, আমাদের কি অবস্থাটা আরও হতো, কি অবস্থাটা হতে পারতো? প্রতিবেশী, আপনি চাইলেই প্রতিবেশী এবং আপনার মা বাবা চেঞ্জ করতে পারবেন না। তো এই যে জিনিসটা, এখন কিন্তু এটা নিয়ে কেউ এনসিপি কথা বলে না, বিরোধী দল কথা বলে না, জামাত কথা বলে না, এগুলা নিয়ে কেউ কথা বলে না, এগুলা নিয়ে কেউ কথা বলবে না। আপনার যে টিকা নাই, এটা নিয়ে কোনো কথা হবে না। মানুষ, বাচ্চারা মারা যাচ্ছে সমানে, এটা কি কোনো যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নাকি? একটা দেশের 96 জন 100 জনের উপরে মানুষ, বাচ্চা মারা যাবে। এই বাচ্চাগুলোর অনন্ত ভবিষ্যৎ এই দেশের, তারাই আগামী দিনের পথপ্রদর্শক হওয়ার কথা ছিল। এই বাচ্চাগুলো চলে যাচ্ছে শুধুমাত্র খামখেয়ালিপনার জন্য। এখানে একজন ডাক্তার আছে, তার কাছ থেকে আরো ভালো মতো জানতে পারবেন, 2জন ডাক্তার। তো এই যে তারা যে টিকা, এই যে জলাতঙ্ক রোগী কি হতে পারে, এটা কি তারা বুঝে না? তারা তাদের টিকা পর্যন্ত নিয়ে আসে না। ডাক্তারের কাছে যাওয়ার আগে শিশির, আপনার কাছে আসবো, আপনারা কি বলবেন আসলে এই যে ভারত থেকে তেল আনা হচ্ছে, ক্রাইসিস মোমেন্টে হচ্ছে, কিংবা এখনকার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনকে আপনারা কিভাবে আসলে হ্যান্ডেল করতে চান? দেখেন, আমি একটু যদি ঘুরিয়ে বলি দিই সুন্দর হবে একটু। আপনি আসলে পৃথিবীতে এই যে তেল বা মানে আপনার যে জ্বালানি, যেটা বলা যায় মানে জীবাশ্ম জ্বালানি, এটা কিন্তু পৃথিবীতে একদিন ফুরিয়ে যাবে।
এটা 200 বছর আগেও পৃথিবীতে সেভাবে ছিল না, আগামী 200 বছর পরেও কিন্তু আপনার এই মানে জীবাশ্ম জ্বালানি তেল থাকবে না। এই জন্য আমরা বিভিন্ন সময় বলেছি, আমি নিজে একজন এনার্জি বিটের রিপোর্টার ছিলাম এক সময়, আমরা বলেছি বাংলাদেশের রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে। কিন্তু সেখানেও তো আমরা যেতে পারি না। এখন আমাদের এই সুযোগটা আছে। দেখেন আজকে আমাদের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে। আমরা যদি এগুলো দিয়ে সোলার প্যানেল করে ফেলতে পারতাম, তাহলে কিন্তু এখানে আমরা প্রায় 10-12 হাজার মানে মেগাওয়াট কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি। আর এখন এই মুহূর্তে ক্রাইসিস, এই মুহূর্তে কিন্তু আপনি যদি 2 মাস চেষ্টা করেন, স্কুলগুলো কিন্তু আপনি সোলার প্যানেল নিয়ে আসতে পারেন। এখন এটা হচ্ছে সাস্টেনেবল একটা আপনার সলিউশন। আপনি যদি সাস্টেনেবল সলিউশন চান, যুদ্ধ কবে বন্ধ হবে, আবার নতুন করে অন্যদের মধ্যেও যুদ্ধ হতে পারে এবং এটা থাকবে। আর আপনার সোলার কিন্তু বা আপনার যদি রিনিউয়েবল এনার্জি যেটা, এটা আপনার মানে দামও তো সস্তা, হ্যাঁ এটা একটু সময় লাগে, কিন্তু আমরা তো এখন ক্রাইসিসে পড়ে যাচ্ছি। আপনি কতদিন এভাবে তেল ছাড়া চলতে পারবেন? আপনি অবশ্যই আপনার রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে। সরকারকে আমি মনে করবো এটা একটা বিপদের মধ্য দিয়ে একটা সুযোগ আসছে রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়ার জন্য। আমরা বহুবার দেখিয়ে দিয়েছি, আমরা যারা রিপোর্টিং করেছি যে 100% বাংলাদেশে রিনিউয়েবল এনার্জি করা যায়। আপনি তেলের উপর নির্ভরশীলতা কমাইতে পারবেন যদি আপনি হাত গুটি বসে থাকেন। এবং তেল চিন্তা করেন, তেল বিদেশ থেকে কিনলে কমিশন পাওয়া যায়। সব গভর্নমেন্টের শয়তানগুলো এগুলোই করছে, ওরা রিনিউয়েবল এনার্জি করে না কমিশন খাওয়ার জন্য, কারণ তেল কিনলে তো কমিশন দেয়। আর রিনিউয়েবল এনার্জিতে একবার দিয়ে দিচ্ছেন, আর কমিশনের সুযোগ নেই। সোলার কেন মানে এগুলো তো মানে এই তো মানে বাংলাদেশ, আমরা বারবার বলি বাংলাদেশ আর সারা পৃথিবীকে ধ্বংস হয়ে যাচ্ছে এই ধরনের জীবাশ্ম জ্বালানির কারণে। কিন্তু মাঝখানে তো আমরা যে স্লোগানগুলো দেখেছি ভারত বিরোধী স্লোগান, এখন আমরা সেই ভারত থেকে এই জন্য তো বললাম যে ভারত না গিয়ে আমি আমার বাসার ছাদটা যদি রিনিউয়েবল এনার্জি করতে পারতাম, তাহলে দিল্লি না ঢাকা এই স্লোগানটা আরো জোরালো হতো, লাগতো না ওই তেলটা। এবং তেল তো আমরা লাগতেছে আপনার রিনিউয়েবল এনার্জি না, এই জন্যই। জি ডাক্তার রাকিব, এই যে আমরা অফিস এবং ব্যাংকের সময় কমিয়ে দিচ্ছি জ্বালানি সাশ্রয়ের জন্য, মার্কেট শপিং মল সন্ধ্যা 6টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি, এগুলো করে কি আসলে যে এখনকার জ্বালানি সাশ্রয়ের কথা বলছি আমরা, সেটা আসলে কতটা মিট আপ করা সম্ভব? জি, আপনাকে আবার ধন্যবাদ। আমি একটু সাউথ এশিয়ান বা আমাদের এশিয়া প্যাসিফিকের অবস্থা একটু জানাই আপনাকে। ধরেন অলরেডি কিন্তু পুরোপুরি অনলাইন করে দিয়েছে মালয়েশিয়া, ফিলিপাইনে এক অবস্থা, ইন্দোনেশিয়ার এক অবস্থা, যারা আমাদের চেয়েও ভালো জ্বালানি ব্যবস্থা যাদের রয়েছে, নিজস্ব জ্বালানি অবস্থা রয়েছে। সুতরাং এই বৈশ্বিক সংকটটাকে আপনি এখন পুরনো কোনো সিস্টেমের দোহাই দিয়ে এটাকে এড়ানো কোনো সুযোগ নেই, নাম্বার 1 কথা। সেকেন্ড কথা হচ্ছে, ধরেন আমি একটু যেহেতু সময় আছে আমি একটা একাডেমিক আলাপ করি। ধরেন আমাদের পেট্রো ডলার পলিটিক্সটা বুঝতে হবে। পেট্রো ডলার পলিটিক্সটা বুঝলে আপনি গ্লোবাল পলিটিক্সের একটা নতুন ডাইমেনশন বুঝবেন। ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন 1944-এ তখন হচ্ছে কি ব্রেটেন উডস সিস্টেম, মানে ধরেন গোল্ডের বিপরীতে ডলার কেন তো শক্তিশালী হলো, তো তখন ডলারটা খুব বেশি শক্তিশালী হলো এবং এটার বিরুদ্ধে স্বর্ণ মজুদ রাখার জন্য। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে খরচ মেটানোর জন্য পৃথিবীর ওয়েস্টের কান্ট্রিগুলো হচ্ছে তখন স্বর্ণ মজুদ শেষ করে ফেললো। তখন পৃথিবীর টোটাল 70% সরবরাহ স্বর্ণ ছিল আমেরিকাতে। তখন আমেরিকার সাথে 44টা দেশ তখন 1944 সালে চুক্তি করে যে আমার মুদ্রার সাথে তোমার মুদ্রার এই হচ্ছে সিমিলার রেটটা থাকবে। তখন তার কাছে স্বর্ণ মজুদ ছিল, বাট তখন হচ্ছে কি আমেরিকা আবার ভিয়েতনাম ওয়ারে জড়িয়ে পড়ে, এবং ভিয়েতনাম ওয়ারে জড়িয়ে পড়ার সাথে সাথে তখন আবার সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ার শুরু হয়। তখন তারও স্বর্ণ মজুদ শেষ হয়। তখন আমেরিকার 17তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হঠাৎ করে এসে এই সিস্টেমটা বন্ধ করে দেয় যে স্বর্ণের বিরুদ্ধে মজুদ রাখা যাবে না। তখন নিক্সন শক নাম করে, যেটা আপনি বিজনেস বিট করে আপনি জানেন। তখন 1974-এ যখন আবার 1973 সালে যখন মানে আরব এবং ইসরায়েলি যুদ্ধটা হয় সিরিয়া এবং মিশর ইজিপ্টের নেতৃত্বে, তখন এসে আবার উইলিয়াম স্যামন অর্থমন্ত্রী, তখন সে আসে তখন পেট্রো ডলার, তখন সে চিন্তা করে যে এই যুদ্ধটা মূলত লাগছিল আরব কান্ট্রিগুলোর সাথে ওয়েস্ট কান্ট্রিগুলো। তখন আরব কান্ট্রিগুলো 17 দিন একেবারে জ্বালানি বন্ধ রাখছিল। তখন তারা চিন্তা করলো যে আমার এখন আগামীতে জ্বালানিটাকে ক্যাশ করতে হবে। তখন সে আরব কান্ট্রিগুলো থেকে জ্বালানি কেনা শুরু করে, বিপরীতে ডলার দেওয়া শুরু করে ডলার বিনিময়ে। কিন্তু আবার সে আবার একটা শর্ত দেয়, তোমার এখানে আমি আর্থসামাজিক উন্নয়ন করে দেবো, রাজনীতি সাপোর্ট দিব, মিলিটারি সাপোর্ট দিব, কিন্তু আমার আবার এখানে ট্রেজারি বলে তোমার আবার ডলারটা জমা রাখতে হবে। তখন এই কারণে হচ্ছে কি পৃথিবীর একটা গ্লোবালাইজেশনের যুগ শুরু হয়। তখন কিছুদিন পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে, তারপরে ডলারটা এত শক্তিশালী হয়। এবং এর পরবর্তী সময়ে এখনকার যে পৃথিবীর যে গ্লোবাল যে সিচুয়েশনটা আসলো, সে জায়গা থেকে নতুন করে আপনি দেখেন ব্রিক্স গঠনের পর থেকে বিকল্প মুদ্রা এবং ডলারের সাথে ইউয়ানের যে চেঞ্জ কিংবা রুবলের যে চেঞ্জ, এই আলাপগুলো কিন্তু শুরু হচ্ছে। এবার আসি বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশ আসলে এখন যে পরিস্থিতি আছে এটা আসলে খুব একটা বড় ক্রাইসিস, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে আগামী মে মাস পর্যন্ত বাংলাদেশের প্রচণ্ড পুরো রিজার্ভটা রয়েছে। তারপর আপনি দেখেন পেট্রোল বন্ধ হয়ে যাচ্ছে লাইনের পর লাইন। আমি ব্যক্তিগতভাবে কয়েকটা পেট্রোল পাম্প মালিকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমাদের মানে দৈনিক গড়ে চাহিদা হচ্ছে 5 থেকে 6 হাজার লিটার, কিন্তু আমাদের এখন প্রতিদিন আছে 20,000 লিটার। আমরা কি করবো? এখন সমস্যা হচ্ছে কি মানুষ কিন্তু প্যানিক হয়ে গেলে তখন তারা বেশি কেনে। বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে এই প্রবণতাটা বেশি। লবণ মার্কেট আমরা খালি করে ফেলেছিলাম, পেঁয়াজের মার্কেট খালি করে ফেলেছিলাম।
এখন এটার দায়িত্ব হচ্ছে কি সরকারের, কারণ সরকার এই জিনিসটাকে সঠিকভাবে অ্যাড্রেস করতে পারতেছে না। সরকার কি ব্যবস্থাপনাগত যে ঘাটতি, না ব্যবস্থাপনা দুর্বলতা- ঘাটতি না, সরকার কিন্তু বিকল্প রাশিয়া থেকে অলরেডি পারমিশন চেয়েছে রাশিয়ার তেল আনার জন্য, আমেরিকা থেকে, ভারতের থেকে আমাদের সরাসরি গ্যাস পাইপ লাইন আসতেছে, সবকিছু ওকে, মে মাস পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। আমি আরেকটু যোগ করি আপনাকে, আমাদের মূল ক্রাইসিসটা হচ্ছে ডিজেলের। পেট্রোল অর্ধেক আমাদের এখানে উৎপন্ন হয়, অক্টেন 1/4 এখানে উৎপন্ন হয়, কিন্তু সমস্যা হচ্ছে কি সরকার এই জিনিসগুলো অ্যাড্রেস করতে পারতেছে না, এবং সরকার নিজস্ব কোনো মানে ফুয়েল সেল বলে কোনো কিছু করতে পারছে না, কতটুকু আমার কাছে আসছে, কতটুকু আমি দিতে পারবো, কেন মানুষ প্যানিক হচ্ছে না, এই জায়গাটা আমি মনে করি সরকারের একটু অ্যাড্রেস করা উচিত। সরকারের দুর্বলতা ঘাটতে আমার চোখে অন্তত পড়েছে। সেকেন্ড কথা হচ্ছে কি, আপনি দেখেন ওই ভাই যে কথা বললো যে রিনিউয়াল যে সিস্টেমটা, ধরেন আমি ওই সময় বললাম বিরতির আগে যে ইন্ডিপেন্ডেন্ট এবং হচ্ছে রয়টার্স বলছে পৃথিবীতে প্রথম ব্ল্যাকআউট শূন্য দেশ বাংলাদেশ হতে পারে। এটা কারণ আছে, কারণটা আপনাকে বলি, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্রাইসিস এখন বাংলাদেশ। নেপাল তার হাইড্রোলিক যে জলবিদ্যুৎ, ভুটান যে জলবিদ্যুতে, নেপালের 85% কার এখন জলবিদ্যুতে চলে, সে এখন ভারতের কাছে রপ্তানি করে। হাসিনার আমলে বাংলাদেশ ভুটান থেকে জলবিদ্যুৎ কেনার জন্য প্রসেস করছিল। এই যে ভাই যে রিনিউয়াল প্রসেসটা বললো যে সোলার করে কিন্তু পাকিস্তান অনেক ক্রাইসিস মিটে ফেলেছে। সুতরাং আমাদের আগামীতে এই জিনিসগুলোতে হাঁটতে হবে। আরেকটা জিনিস আমরা যোগ করি, আমাদের কিন্তু ধরেন যে তেল রিফাইনিং, আপনার এই টকশোতে আমি আগের পর্বে বলে গিয়েছিলাম যে আমাদের এটার আছে মজুদ আছে 30 থেকে 45 দিন, আইডিয়াল স্ট্যান্ডার্ড হচ্ছে 90 দিন। সেই 90 দিন করার জন্য মাত্র আমাদের একটা ইস্টার্ন রিফাইনারি, যেটা গত 15 বছর ধরে আমলাতান্ত্রিক জটিলতা এবং ভারতের প্ররোচনা, আজকে নিউজে আসছে ভারতের প্ররোচনা বাংলাদেশের নতুন কোনো মানে রিফাইনারি বাংলাদেশে করতে দেওয়া হয়নি। তো সুতরাং এই জিনিসগুলো যে পেট্রোল এবং ডিজেল, এটাতে একটা মানে জিওপলিটিক্যাল উইপন এবং টুলস, সেটাকে মাথায় রেখে সরকার এই জিনিসগুলোতে, এবং শিশির ভাই যে কথাটা বলছি এটা একটা সত্য যে এখানে অনেক বেচা কেনার মানে আর্থিক লভ্যাংশের একটা সুযোগ রয়েছে। সুতরাং আমি মনে করি যে রাষ্ট্রীয় স্বার্থের, কারণ এটা আলটিমেটলি সরকারের উপরে চাপাটা পড়তেছে, কারণ আপনি এখন দ্বিগুণ দামে তেল কিনতে হচ্ছে, আপনার ভর্তুকি বাড়তি দিতে হচ্ছে, আপনার এই যে আপনার আমাদের টোটাল যে রেমিটেন্সের 60% আসে মিডল ইস্ট থেকে, সেই জায়গাতে কিন্তু আমাদের আপনি জানেন কিনা 55 বছরের গত মাসে সর্বোচ্চ বেশি আমাদের রেমিটেন্স এসেছে। এখন আমাদের প্রতি মাসে এভারেজে $3 বিলিয়ন করে আসতেছে প্রতি মাসে। তো সেই জায়গা থেকে আগামীতে এসে সামনে যে ধাক্কাটা আসতেছে, আপনার ডাবল কেনা লাগতেছে, তারপরে ইউনুস সরকার 47,000 কোটি টাকা বিদ্যুতের ঋণ বাকি রয়ে গেছে। এই সামগ্রিক বিষয়গুলো আমি মনে করি যে বর্তমান সরকার, এই সরকারটা গ্লোবাল ক্রাইসিস, এই ক্রাইসিসটা শুধু কোনো সরকারের জন্য না, জনগণের জন্য না, এই ক্রাইসিসটা মোকাবেলার জন্য বিরোধী দলকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আমি মনে করি সরকার এই জিনিসগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত এবং একটা সাস্টেনেবল ওয়েতে যাওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু যুদ্ধ কিন্তু আসবে, যুদ্ধ কিন্তু যাবে। সুতরাং আপনার এই সিস্টেমটা কিন্তু মানে একেবারে ভেঙে পড়বে, কারণ আমাদের পুরো অর্থনীতিটা কিন্তু ডিজিটাল উপর নির্ভরশীল। সুতরাং আমি মনে করি যে সরকার যুগোপযোগী সিদ্ধান্ত নেবে, এবং এই এনসিপি এবং জামাতের মধ্যে বিরোধী দল সারাদিন শুধু হাউকা করা বাদ দিয়ে এমন যে প্র্যাকটিক্যালি তাদেরকে পরামর্শমূলক আলোচনা দিয়ে এই জিনিসগুলোর গঠনমূলক সমালোচনার মাধ্যমে এই জিনিসগুলো সলিউশন একটু যোগ করতে চান। আমরা দেখছি জ্বালানি সংকট প্রতিনিয়ত বাড়ছে, পেট্রোল পাম্পগুলোতে শুধু লাইন দেখছি, সেই বিষয়টা এরকম না। আমরা দেখছি অনেক ক্ষেত্রে সংকটের প্রভাব পড়েছে সেচ কাজে, ফসল উৎপাদনে। সেই ক্ষেত্রে এই যে দেশে খাদ্য ঘাটতির কোনো ঝুঁকি কি তৈরি হতে যাচ্ছে? ধন্যবাদ। এখানে প্রথম একটু বিষয় তো খাদ্য ঘাটতি না আর কি, যখন হচ্ছে জ্বালানি তেলের দাম বেড়ে যায় আর কি, তখন হচ্ছে সব জায়গায় একটা ক্রাইসিস তৈরি হয়ে যাবে আর কি। খাদ্য ঘাটতির ব্যাপারটা বুঝতে বুঝতে আপনার 4-6 মাস লাগবে, কিন্তু তেলের মানে সংকট পাওয়া যাচ্ছে না, এটা একটা যেমন ব্যাপার। কয়দিন পরে যে ব্যাপারটা হবে, তেলের দাম বাড়াতে বাধ্য হবে সরকার। তেলের দাম যখন বাড়াতে বাধ্য হবে, তখন হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে, রাতারাতি বেড়ে যাবে। হ্যাঁ, এবং 1 ফোল্ড 2 ফোল্ডও বেড়ে যেতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ, একটা ধরেন 50 টাকার জিনিস হচ্ছে 150 টাকায় চলে আসতে পারে, এরকম একটা জায়গায় চলে আসতে পারে। তো এটা একটা তো বিরাট ক্রাইসিস। মানে খাদ্য সংকটটা আপনি বলতেছেন যে কৃষিক্ষেত্রে আমি হচ্ছে বিদ্যুৎ পাচ্ছি না, সেচ করতে পারছি না, সেখান থেকে আমার উৎপাদন ব্যাহত হচ্ছে, তারপর আমার খাদ্য সংকট হচ্ছে। আর এটা তো কোনো সংকট, খাদ্য যে খাবারটা কিনে খাবো আর কি, কিনে খেতে গেলেই দেখা যাবে একটা রিক্সা শ্রমিক এখন হচ্ছে 150 টাকা 50 টাকায় একবেলা খেতে পারলে তাকে তখন হচ্ছে 150 টাকা একবেলা ব্যয় করতে হচ্ছে জনপ্রতি। এরকম একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এখন বিষয় হচ্ছে এই সমস্যা থেকে বের হওয়া যাবে কেমনে। তো ওখানে শিশিরের মতো আমার এখন পেটে ক্ষুধা লাগছে, আমি তাহলে একটা কাজ করি, মাটিতে একটা বীজ বুনি, পানি দিই,
তারপর আস্তে আস্তে গাছ হবে, তারপর ফসল হবে, মানে আবার সোলার সিস্টেম হবে, আলোক বিদ্যুৎ তৈরি হবে, রিনিউয়েবল এনার্জি তৈরি হবে। ইটস এ লং প্রসেস, আমার 1 বছর লাগবে। না, এটা long ঠিক process আছে, না, আপনি বলেন, বলেন। লং প্রসেস। এবং শুনেন, গত মানে 18 মাস না, না, শেষে যেটা বলছিলেন যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হলেও এটা যে ধাপে ধাপে করা হতো। 20 বছর ধরে শুনেন। এটা লং প্রসেস না ভাই, কোনো ঝামেলা নেই। আমি বলি ভাই, 2002 সাল থেকে এটার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এটা বাংলাদেশ অ্যাপ্রোপ্রিয়েট না পুরোপুরি। হ্যাঁ, এটার প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। এটা আরো একটু স্টাডি করতে হবে, জানতে হবে। 2002 সাল থেকে এটা শুরু হয়েছে। এটা এই বিএনপির আগের বিএনপির আমল থেকে কিন্তু কার্যকর তো শুরু হয়নি, হয়েছে। কার্যকর তো কিন্তু সেরকম এটা হয়নি। বাংলাদেশে নানা কারণে কালচারালি ব্যাপার আছে, এখানকার যে ওয়েদার Weather আছে, আছে, এটা বরং চায়নার ওয়েদার না। Right. হ্যাঁ, চায়না যে নরওয়ে, ওয়েদার, ইতালির weather না। সেখানে যে যেরকম কাজ করবে, ইভেন কি মিডল ইস্টে যেভাবে কাজ করবে, মিডল ইস্টে কাজ করতে পারে না আর কি এই সোলার। এবং বাংলাদেশেও যে ঝড় বৃষ্টি বাদলের বিষয়টা আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, এবং এটা ভিজিবিলিটির ব্যাপার আছে, এবং আপনাকে এখানে অনেকগুলো ক্ষেত্রে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হয়, ব্যক্তিগত উদ্যোগে কাজগুলো করতে হয়। সরকারি উদ্যোগে আপনি দেখবেন দক্ষিণ বাংলায় অনেক জায়গায় আমরা দেখেছি, ঠিক আছে, 3 সালে দেখেছি, 4 সালে দেখছি, 8 সালে দেখছি, যে হচ্ছে বিভিন্ন স্কুল হচ্ছে ছাদ অলরেডি তখন এটা সোলার করা হয়েছে, কিন্তু সফলতা কিন্তু স্বাক্ষর কোনোটাই করেছে রক্ষা করা যায় অনেক গার্মেন্টস ফ্যাক্টরি। কিন্তু এখন এই মুহূর্তে যে সংকট, সোলার থেকে এই মুহূর্তে যে সংকট, এই মুহূর্তে আপনার সোলার কিনে নিয়ে এসে সমাধান করতে পারবেন না। ওই সোলারকে বহন করতে আপনার যে যানবাহন লাগবে, সেই যানবাহনের তেলের খরচ এখন আপনার তেলটা আপনার আনতে হবে, এটা আসতে 2 মাস লাগে। এবং সেটা আনতে এই মুহূর্তে তেল আনার ক্ষেত্রে একটা বিষয় হয়েছে যে পৃথিবীতে শুধু ওই ইরান আর ওই মধ্যপ্রাচ্যেই তেল উৎপাদন হয় না, তেল পাওয়া যায় না, সারা পৃথিবীতে তেল পাওয়া যায়, ঠিক আছে, এবং রাশিয়াতেও অপরিশোধিত তেল পাওয়া যাচ্ছে। কিন্তু রাশিয়ার তেল ঠিক নিতে আছে? গেলে তো এখন যুক্তরাষ্ট্রের অনুমোদন এখানে লাগবে। আমি আসতে চাচ্ছি, যে ঘটনাটা ঘটিয়ে গেছেন, ঠিক আছে, মহামান্য হচ্ছে নোবেল লরিয়েট, শান্তির নোবেল লরিয়েট, লুকিয়ে লুকিয়ে 9 তারিখে তিনি হচ্ছে একটা চুক্তি করে দিয়ে গেছেন, এবং সেই চুক্তিটা তখন নন ডিসক্লোজার ছিল। এখন সেটা যখন জনগণের কাছে ডিসক্লোজ হয়েছে, তখন আমরা জনগণ দেখতেছি কি, ভাই আমার তো অর্থনৈতিক স্বাধীনতা শেষ, আমাকে তো গোলামির জিনজিরে ফালাই দিয়ে গেছে, এবং ডাইরেক্ট টু ডাইরেক্ট। এখন তেল কিনতে, আমি যদি রাশিয়ার কাছে তেল কিনতে চাই, আমাকে ওই যে রাকিব বলে হয়েছে কিন্তু তার আলোচনায়, যে আমেরিকার কাছে পারমিশন সিক করতে হচ্ছে। আমি এখন যার সাথেই কাজ করতে যাবো তার কাছে আমাকে পারমিশন সিক করতে হবে, এবং এখন আইনগতভাবে, একেবারে আইনগতভাবে আমি ধরা খায় বসে আছি এই হলো গিয়ে আপনার বাণিজ্য চুক্তির কারণে। তো প্রথমত এই সরকারকে কিন্তু ওই বাণিজ্য চুক্তিটা বাতিল করা দরকার আগামী দিনে যে কোনো সমস্যা সমাধানের জন্য। এখানে শুধু তেল না, একটা বোতাম কিনতে চান, একটা সুতা কিনতে চান, আমেরিকা যে প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্ট আপনি পৃথিবীর অন্য কোনো দেশ থেকে কিনতে পারবেন না কম দামে। জাপান থেকেও কিনতে পারবেন না, চায়না থেকে কিনতে পারবেন না, কারো কাছ থেকে কিনতে পারবেন না, ভারত থেকে কিনতে পারবেন না, নেপাল থেকেও কিনতে পারবেন না, যদি ওটা আমেরিকা প্রোডাক্ট করে থাকে। জি, আমরা আলোচনার শেষ পর্যায়ে রয়েছি, যদি 30 সেকেন্ড কিছু যোগ করতে চান। নীলুফার মনি। আমি এই কথাটা ডাক্তার সাহেবের লাস্ট লাইনটার সাথে আমি একমত, যে এই যে আমরা যে বর্জুয়া থেকে বর্জুয়াতর হচ্ছি, পেটি বর্জুয়া হচ্ছি, এই যে আমরা যে আমাদের সন্তানরা, আমাদের বিরোধী দলরা এইসব নিয়ে একটা বারও তারা কথা বলেন না, যে কথাটা তাদের বলা উচিত ছিল, যে এই নির্বাচনের 3 দিন আগে কী নিয়ে চুক্তি হয়েছিল, কি হয়েছিল, আমরা কি দিয়ে ফেলেছি, আমাদের কি তারা ওই সরকারকে এতটাই তারা ধারণ করত, লালন করত, এবং তাদের উপর থেকে যে যত কথা, যে কারণে এখন তারা পানিতে পড়ে গেছে অনেকটা। তারা কিন্তু আপনি সংসদের দিকে যদি তাকান, দেখবেন ভালো কিছু বলতে পারছে না, পারার কথাও না, কারণ তাদের ব্রেনের মধ্যেই ঢুকায় নেয় সংসদটাকে নিয়ে যে তাদের আলোচনা করতে হবে। বরং এইখানে যত, আমি আবারও বলছি, যত প্রাণবন্ত আলোচনা হবে, যতটা আদায় করে নিতে পারবে, ততটুকু দেশের লাভ, জনগণের লাভ, তাদের লাভ। এই জায়গাটাতে তাদের টাচ করতে হবে, এবং এইটা বলতে হবে। আজকে যেমন বলেছেন এনসিপি চিফ বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্টকে মুখ খুলতে হবে, আমরাও বলি যে আপনারা ওটাও বলেন ইন্টারিম গভর্নমেন্টকে মুখ খুলতে হবে। শুনতে চাই, এই যে চুক্তিটা হয়ে গেল, এই চুক্তি নিয়ে কি আসলে জনগণকে, বিএনপি কি কোনো কিছু পরিষ্কার করবে যে আসলে কি হয়েছিল, বা এটা রিভিউ করা উচিত কিনা? বিএনপি তো তখন সরকারি দলেও না, বিরোধী দলেও না, বিএনপি কি বলবে? হ্যাঁ, বিএনপি যদি এটার সাথে, বিএনপির যদি একটা সামনের দিকে, এখন তো বিশ্বের একটা যুদ্ধ টালটাল মাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তো যখনই হবে
একটা আলোচনা হবে, হয়তো কিছু বুঝতেও পারবে, বা বুঝতে না পারার তো কথা না, এখানে তো এটা পড়ার জন্য রকেট সায়েন্স পড়া জি, লাগে না, শেষ করতে এটা হচ্ছে জানার আজকে জন্য। এখানেই। সো আমরা মনে করি যে এই জায়গাটায় তারা তাদের ইয়াং জেনারেশন আজকে আর তাদের সময় দিতে কথাগুলো পারছি না, বলতে অসংখ্য থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকে আর সময় দেওয়া সম্ভব হচ্ছে না। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এখানে শেষ করতে হচ্ছে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।